আপনি যদি বাংলাদেশে একজন মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসাবে যদি আপনি কাজ করেন, শুধু ওই মডেল বিল্ড করলেই হবে না, পাশাপাশি আপনার আরো কি জানা লাগতে পারে সেই জিনিসগুলো আমি আপনাকে এখানে বলে দিচ্ছি। আপনারা হয়তো কোনো এক সময় যখন আপনারা হচ্ছে প্রফেশনাল লাইফে চলে যাবেন, আপনারা যখন হচ্ছে একটু ভালো জায়গায় চলে যাবেন, তখন আপনারা বুঝবেন যে ওকে ওই দিন মাহবুব ভাই যেগুলো বলছিল এগুলো আর বলতে এখন লাগতেছে। তো আমি যদি একটা একটা করে লিখি এখানে, জি, ক্লাসে থেকে অবভিয়াসলি পাওয়া যাবে। তো আপনাদের কি কি লাগবে? পাইথন লাগবে, তারপরে যদি আমি আপনাদেরকে বলি স্ট্যাটিস্টিক্স লাগবে, তারপরে হচ্ছে আপনার মেশিন লার্নিং অ্যালগরিদম কি সম্পর্কে কোনো নলেজ থাকতে হবে। তারপরে হচ্ছে আপনার ডেটা স্ট্রাকচার, এটা হচ্ছে পাইথনের মধ্যে দিয়ে। এই দুইটা জিনিস আপনার খুব ভালো জানতে হবে। তো আরো যদি আমি বলি, স্যার ফুল ফর্মটা লিখলে মনে হয় ভালো হয়। আমি বলে দিচ্ছি সব পেয়ে যাবো। তো ডিএসএ লাগবে, এমপি লাগবে, মানপাই লাগবে, পান্ডাস লাগবে, সাইকুকে আমি শিখতে হবে, টেন্স সফটওয়্যার শিখতে হবে, তারপর হচ্ছে গ্রাফ সম্পর্কে জানতে হবে, স্ট্যাট মডেলস একটা প্যাকেজ আছে, সাইপাই একটা আছে। তো এই জিনিসগুলো আপনার পাইথন। ম্যাটপ্লটলিব একটা আছে। ভিজুয়ালাইজেশন সবগুলাকে আমি একসাথে রাখতেছি। ভিজুয়ালাইজেশন যদি আমরা তো ম্যাটপ্লটলিব শিখতে পারেন, অথবা আপনারা হচ্ছে সিবন শিখতে পারেন। এখন দেখা গেছে কি যে ম্যাটপ্লটলিবও লাগে, সিবনও অনেক সময় দরকার হয়, তারপর হচ্ছে আপনার প্লটলিও দরকার হয়। তো আপনার আপনার যেটা সুবিধা, ম্যাটপ্লটলিব শিখতে পারলে আপনার হচ্ছে আর কোনো কিছু লাগবে না। ঠিক আছে, এটা আপনাদের সাথে আমি শেয়ার করে দিব। সো পাইথন এই পার্টে আমরা হচ্ছে যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনি কোশ্চেন করতে পারেন। এরপরে যদি আমরা আসি মেশিন লার্নিং এর পরে, এখন আমি মেশিন লার্নিং একটা মডেল বিল্ড করলাম, মডেল বিল্ড করে সেটাকে আমার এই পিসিতে বা আমার হচ্ছে যে কোডটাতে আমরা লিখছি ওইখানে কি রেখে দিব, নাকি এটা ফিউচার কোনো কাজ আছে এইটারে হচ্ছে আমি কোনোভাবে ইউজ করবো। ঠিক আছে, আমি কারেন্টলি আমার কিছু মডেল, যেমন হচ্ছে আমি ধরেন 3 4 মাস 6 মাস আগে কিছু মডেল বিল্ড করে রাখতেছি, ওগুলা যেহেতু আমার অফিসের, হয়তো বা আমি আপনাদেরকে এইভাবে দেখাইতে পারবো না লাইভ যে এটা হচ্ছে, বাট একটা ড্যাশবোর্ড আছে, আমি আপনাদেরকে ওভারঅল ফ্লোটা বুঝাই দিব যে এটা কিভাবে হয়। আমার কিন্তু এখন কিছু করা লাগে না, জাস্ট আমি কি করি 10 15 দিন পর পর মডেলটাকে নিয়ে এসে রিট্রেন করে আবার হচ্ছে যেখানে ছিল ওখানে রেখে দেবো। তাহলে হচ্ছে রেগুলার ওর মতো প্রেডিকশন করতেছে, তারপরে ওর মতো হচ্ছে ওভারঅল সিস্টেমটা নিয়ে ওর মতো কাজ করে হচ্ছে, আমার এটা নিয়ে কোনো মাথায় করা লাগতেছে না। তো এই জিনিসটা আমি আপনাদেরকে বুঝাই দেবো যে আপনি যে কোডটা লিখলেন সেটা কি আপনার পিসিতে রাখবেন, নাকি এটা আসলে এটা কোনো ইউজ কেস আছে, নাকি এমনি এমনি করছেন মন চাইছে করে ফেলছেন। তো ওই জিনিসটার জন্য আপনার হচ্ছে বেশ বেশ কিছু স্কিল, যেমন হচ্ছে আপনি একটু গিটহাব শিখতে হবে, তারপরে হচ্ছে আপনার একটু এমএল ফ্লো শিখতে হবে। এই হচ্ছে ML, তারপরে হচ্ছে আপনার একটু ডকার শিখতে হবে। তো গিটহাব গেল, ইমেল ফ্লো গেল, ডকার গেল। এরপরে আপনার হচ্ছে পরে যেটা সেটা হচ্ছে একটু সিআইসিডি। পাইপলাইন। জি, তো পাইপলাইন পাইপলাইন যদি আপনি দেখা গেছে যে না করতে পারেন, তাহলে তো সিস্টেমে ডেটা আসবে না, তাই না? সিস্টেম তো হচ্ছে রেগুলার বেসিসে আপডেট হবে না। তো এই সিআইসিডি পাইপলাইনটা, সিআইসিডি ফুল ফর্ম হচ্ছে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন এন্ড কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট। এই জিনিসটা সম্পর্কে আপনার জানতে হবে। ঠিক আছে, যেটা আবার আপনি গিটহাব
দিয়েও করতে পারেন, গেটআপ ফ্লো ইউজ করে, এমএল ফ্লো আছে। তারপর হচ্ছে ওভারঅল সিস্টেমটাকে আপনি কন্ট্রোলাইজ করার জন্য ডকার ইউজ করতে পারেন। কন্টেইনার খুব ভালো একটা জিনিস। তো ওভারঅল এই জিনিসগুলা আপনার একদম আমি যদি বলি অ্যাটলিস্ট এই জিনিসগুলো সম্পর্কে একটু জানতে হবে। ধরেন আমি যদি এখানে বলি ইটিআই, ইএলটি, যদি ওগুলো ডেটা ইঞ্জিনিয়ারের কাজ, বাট আপনি যখন মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হয়ে যাবেন তখন হবে কি ওই ডেটা ইঞ্জিনিয়ারের তো নির্দিষ্ট কিছু কাজ আছে। আপনার মেশিন লার্নিং মডেল আপনি বানিয়ে দিবেন, সেখানে পাইপলাইন করে দিবে, এরকম তো না। তো দেখা গেছে কি যে কোম্পানি থেকে আপনাকে বলবে যে তোমারটা তুমি করো। এখন আপনি তখন ধরা খেয়ে যাবেন যদি আপনি ওই পরের প্রশ্নগুলো না জানেন। দেন হচ্ছে হয়তো বা আপনার হচ্ছে বেশ কিছু ড্যাশবোর্ডিং সিস্টেম বা এটা হচ্ছে কি যে আপনার এটা জানা জরুরি। জরুরি কেন? আপনি যতই বলেন না কেন যে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হবো, আমি সারাদিন মডেল তৈরি করবো, সারাদিন তো আপনি মডেল তৈরি করবেন না, সারাদিন তো আপনার মডেল তৈরি করার মতো আইডিয়াই থাকবে না। কয়টা মডেল তৈরি করবেন বা এতগুলো মডেলের আসলে ইউজ কেস কি কি? তো আপনাকে কি করতে হবে, দেখা গেছে যে কিছু ড্যাশবোর্ডিং সিস্টেম রাখতে হবে, কিছু বিআই টুল আপনাকে শিখতে হবে। তো এখানে হচ্ছে আপনারা ট্যাবলিউ শিখতে পারেন। তারপরে হচ্ছে এগুলো কিন্তু হচ্ছে যে এমন না যে ম্যান্ডেটরি, বাট জেনে রাখলে ভালো। মানে আপনারা কখনো বিপদে পড়বেন না জব লাইফে। এই কয়েকটা স্কিল যখন আপনার থাকবে আপনি আর কি বিপদে পড়বেন। তো পাইথনের ডিএসএ কি? ডিএসএ হচ্ছে ডেটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম। ওপি হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। নামপাই ফুল ফর্ম হচ্ছে নিউমেরিক্যাল পাইথন। অর্থাৎ আপনারা দেখবেন যে আমরা বেশ বেশ কিছু হচ্ছে ওই ম্যাট্রিক্স যোগ বিয়োগ গুণ ভাগ করতেছি, তখন দেখবেন যে আমরা কিভাবে নামপাই ইউজ করি। তারপর পান্ডাস। পান্ডাস হচ্ছে আপনার একটা ওই গুগল শিটে যখন আমরা ডেটা রাখি তখন দেখবেন যে ডেটাটা আমরা রো এন্ড কলাম করে করে রাখি। পান্ডাসে ওইটাকে বলা হয় ডেটা ফ্রেম। তো একটা ডেটাকে এটা জেসন ফরম্যাটে থাকুক, সিএসভি ফরম্যাটে থাকুক বা যে কোনো ফরম্যাটে থাকুক, ওইটাকে হচ্ছে আমরা পাইথন দিয়ে কাজ করার জন্য আমরা কি করি, এটাকে হচ্ছে ডেটা ফ্রেমে কনভার্ট করে নিই। সো ডেটা ফ্রেমে কনভার্ট করার জন্য আমাদের পান্ডাস লাগে, এবং ডেটা ফ্রেমে কনভার্ট করার পরে আমরা পান্ডাস ইউজ করে অনেক অনেক কাজ করতে পারি। ঠিক আছে, অনেক অনেক কাজ করতে পারি। মিক্সিং ডেটা থেকে শুরু করে ডেটা প্রি প্রসেসিং পর্যন্ত আমরা এটা দিয়ে করে ফেলতে পারি। সাইকিট লার্ন স্পেসিফিক্যালি ফর মেশিন লার্নিং। ঠিক আছে, এটা হচ্ছে শুধু মেশিন লার্নিং এর জন্য। আপনি হচ্ছে এইখানে মেশিন লার্নিং, এই যে আমরা বলতেছি যে রিগ্রেশন, রিগ্রেশন মডেল যদি আমি খাতা কলমে আপনাদেরকে বুঝাই যাই তাহলে দেখবেন যে আমার খাতা কলম শেষ হয়ে যাচ্ছে। সাইকিট লার্নে কি? সাইকিট লার্নে ধরেন আপনাকে দিছে যে একটা একটা প্যাকেজের নাম বলে দিছে লিনিয়ার রিগ্রেশন। ধরেন লিনিয়ার রিগ্রেশনের প্যাকেজটাকে বা আপনি হচ্ছে মডেলটাকে কল করতেছেন, আপনার ওভারঅল সবকিছু হচ্ছে। ভিতরে কি হচ্ছে, ভিতরে কি হইতেছে সেটা আমরা খাতা কলমে হয়তো বা একটু দেখে নিব যে ওকে এইভাবে ক্যালকুলেশনটা বা লজিকটা করে, এক্সিকিউট করে। বাট জাস্ট আপনাকে বলে দিচ্ছে লিনিয়ার রিগ্রেশন, সো লিনিয়ার রিগ্রেশনের কাজ আপনার হয়ে যাচ্ছে। টেনসর ফ্লো, এটা একটু, এগুলো একটু অ্যাডভান্সেড। তো টেনসর ফ্লো, কেরাস, এগুলো যতক্ষণ না আপনি হচ্ছে ডিপ লার্নিং এ ঢুকতেছেন ততক্ষণ লাগতেছেন। তারপর হচ্ছে স্ট্যাটস মডেল। সো ডেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ভ্যালিডেশনের জন্য, ডেটা হচ্ছে মডেল একটা বিল্ড করার জন্য একটা ভ্যালিডেশন দরকার হবে যেটা আসলেও আমার ডেটাটাকে সাপোর্ট করতেছে কিনা, রিয়েল কন্ডিশনকে ডেটাটা সাপোর্ট করতেছে কিনা, তাতে এই ডেটার সাথে আরেক ডেটার কোরিলেশন আছে কিনা। তারপরে আমি যে রেজাল্টটা নিয়ে কথা বলতেছি, যেমন হচ্ছে ধরেন আমি বললাম যে বর্ষাকালে বৃষ্টি হয়, এটা তো সত্য, এটা বাচ্চা জন্য এটা সত্য। তো বর্ষাকালে বৃষ্টি হয়, এইটা আসলে আমার ডেটা সাপোর্ট করতেছে কিনা। তো প্রিভিয়াস বর্ষাকালের আহ, আমি ডেটা নিব, ডেটা নেওয়ার পরে দেখবো যে বৃষ্টি হয় কিনা। তো তখন আমাকে ওই স্ট্যাটস মডেল ইউজ করে হয়তো বা আমার হচ্ছে হাইপোথিসিস টেস্ট করতে হবে যে আসলে হয় নাকি হয় না। করে তারপরে যদি হয় তাহলে আমি প্রুফ পাইলাম, দেন আমি সামনে আগাবো। তো মেইন ব্যাপার হবে যে হয়তো আপনারা হয়তো বা আপনারা এবার বলতে পারেন যে ভাই এগুলো তো আমরা জানি যে বর্ষাকালে বৃষ্টি হয়, বাট ওই যে বর্ষাকালে যে বৃষ্টি হয় এটা হচ্ছে আপনি জানেন আমি জানি, হয়তোবা একজন ব্যক্তি আছে যিনি হয়তোবা জানবে না। তো স্ট্যাটস মডেল যখন বা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ভ্যালিডেশনের পার্টে যখন আপনি তাকে বলবেন যে দেখো আমার ডেটা বলতেছে যে হয়,
এখন ডেটা যখন বলবো এটা না হইলেও এটা সত্য। এইভাবে হচ্ছে ওভারঅল জিনিসগুলো চলে, যে আপনার ডেটা যখন সাপোর্ট করতেছে। আপনারা হয়তো যখন অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্স পড়ে আসেন, আপনাদেরকে হাইপোথিসিস সম্পর্কে বলছে, যে হাইপোথিসিস একটা আইডিয়া, বা আমি বলি একটা এডুকেটেড গেস। স্ট্যাটিস্টিক্স এর যে হাইপোথিসিসটা, এটাকে আমরা একটা শিক্ষিত ধারণা বলি বা শিক্ষিত অনুমান বলি। কেন? আপনি হাইপোথিসিস তখনই টেস্ট করতে পারবেন, নাম্বার ওয়ান, যখন আপনার কাছে ওই হাইপোথিসিসের এগেইনস্টে ডেটা আছে। নাম্বার ওয়ান, হাইপোথিসিস থাকতে গেলে এটার ডেটা থাকতে হবে। ডেটা একের অধিক হইতে হবে, অর্থাৎ একটা ডেটা থাকলে বা 10টা 15টা ডেটা থাকতে হবে না, বেশ কিছু ডেটা থাকতে হবে। তারপরে হচ্ছে আপনার আহ ওই যে যেটা আপনি বললেন ওইটা হচ্ছে বায়াস, মানে একদিকে হওয়া যাবে না, ওটা দুইটা সিনারিও হইতে হবে, যে either এইটা হবে আর ওইটা হবে না। এই দুই ধরনের সিনারিও হইতে হবে। তারপরে এটা আপনার যে স্টেটমেন্ট আছে ওইটাকে সাপোর্ট যদি করে, তাহলে আমরা এটাকে বলি একটা হাইপোথিসিস। এর আগে আমি কখনোই একটা হাইপোথিসিস, জাস্ট আমার মন চাইলো আমি একটা হাইপোথিসিস টেস্ট করতে পারবো না। ধরেন আমি বলি যে আহ আকাশে ধরেন তারা উড়ে। হয়তো বা এটা আমরা চায়ের দোকানে বন্ধুরা মিলে গল্প করতে করতে আমরা বললাম যে আকাশে আহ, তারা উড়ে। তো একজন বলল, এখানে ধরেন স্ট্যাটিস্টিশিয়ান আছে, সে বললো যে ওকে, তুমি বলতেছে উড়ে, আরেকজন বলতেছে উড়ে না, আমরা তাহলে একটা হাইপোথিসিস টেস্ট করে দেখি, ডেটা সাপোর্ট করে কিনা। তো এই যে টেস্ট করার জন্য আগে তো আপনার ডেটা দরকার। তো এই যে আকাশে যে তারা উড়ে, এর এগেনস্টে যদি আপনার কাছে ডেটা থাকে, তাহলে না আপনি টেস্ট করতে পারবেন ডেটা বরং কোথায়। তো এইখানেও আমার হচ্ছে প্রত্যেকটা কাজের জন্য মেশিন লার্নিং এর একটা অ্যালগোরিদম বিল্ড করার আগে ফার্স্ট আমার কাজ থাকে যে আমি যে ফিচার গুলো নিয়েছি সেই ফিচারটা আমার আউটকামকে সাপোর্ট করে কিনা। যদি সাপোর্ট না করে তাহলে তো আমার এটা করে লাভ নেই, বা আমি হচ্ছে প্রুফ দেখাতে পারবো। তো স্ট্যাটিস্টিক্স তো জানেনই কেন শেখা লাগবে, কারণ হচ্ছে অলরেডি আপনার উপর স্ট্যাটিস্টিক্স শিখা ফেলছে। আর যদি শিখে না থাকেন, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে স্ট্যাটিস্টিক্স নিয়ে, আপনি হচ্ছে কোয়েশ্চেন করতে পারেন। মেশিন লার্নিং অ্যালগোরিদম। তো মেশিন লার্নিং অ্যালগোরিদমের পার্টে যদি আবার আমি আসি, এখানে হচ্ছে আপনার সুপারভাইজ। আচ্ছা, এগুলো নর্মালি আমি খাতা কলমে লিখি, ড্র করে করে দেখাই। বাট আমি হচ্ছে প্যাডটা বের করতেছি না এখনো। যখন দরকার হবে তখন বের করবো। কারণ স্ট্যাটিস্টিক্স যখন আমি শিখাইতাম আগে, তখন হচ্ছে দেখা গেছে যে আমার লেখার দরকার হতো। বাট যেহেতু মেশিন লার্নিং এ খুব বেশি একটা দরকার হবে না, এটা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি আপনাদেরকে লেখা দিতে পারি। সুপারভাইজ, সুপারভাইজ, আরেকটা হচ্ছে রি ইন্টেন্সিভ লার্নিং। রিইনফোর্সমেন্ট। তো সুপারভাইজ সুপারভাইজ জাস্ট মাথায় রাখবেন যে লেভেল ডেটা নিয়ে কাজ করে, এটাই হলো সুপার। তো হচ্ছে আনলেভেল ডেটা নিয়ে কাজ করে, এটা হচ্ছে আনসার। আর রিইনফোর্সমেন্ট লার্নিংটা কি? এটা হচ্ছে রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট টাইপের। মেশিন লার্নিং এ হচ্ছে সব থেকে হার্ডেস্ট পার্ট হচ্ছে এই রিইনফোর্সমেন্ট লার্নিং। আর এটা দিয়েই রোবট টোবট গুলো চলে, এটা দিয়েই হচ্ছে রোবটকে শেখানো হয়, এটা দিয়েই সবকিছু করা হয়। এবং আমি যদি একটা ট্রুথ আপনাদেরকে বলি, ওয়ার্ল্ডের 3% ডেটা সায়েন্টিস্ট বা এআই প্র্যাকটিশনার তারা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং জানে। তো যারা হচ্ছে একটু বাইরে যাওয়ার চিন্তা করতেছেন এবং হচ্ছে এআই রিলেটেড কোনো কিছুতে যাওয়ার চিন্তা করতেছেন, রিইনফোর্সমেন্ট লার্নিংটা 6 মাস সময় নিয়ে একদম অবভিয়াসলি রিইনফোর্সমেন্ট লার্নিং শিখতে গেলে আপনার ম্যাথমেটিক্যাল যে ফাউন্ডেশন স্ট্রং হইতে হবে। যদি আপনি ম্যাথমেটিক্স এ স্ট্রং হন এবং আপনার যদি ইচ্ছা থাকে বাইরে যাবেন ভালো কোনো কান্ট্রিতে, ভালো কোনো ইউনিভার্সিটিতে, তার হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং শিখেন। ফর নাও মনে হয় ওয়ার্ল্ড ওয়াইড 15 জন না 22 জন প্রফেসর আছে যারা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং নিয়ে কাজ করতেছে। জাস্ট আপনার হচ্ছে প্রপোজালটা ড্রপ করবেন, কয়েকটা প্রজেক্ট করবেন, দেখবেন সিলেক্টেড হয়ে গেছে। ইজি, বাট এটা শেখা খুব কঠিন।
তো ওভারঅল হচ্ছে এগুলো। এরপরে হচ্ছে দেখি কারো কোনো কোয়েশ্চেন ছিল কিনা বা কোনো মেসেজ ছিল কিনা। তো স্যার এখানে কি এনএলপি আসবে? এনএলপি আমাদের কোর্সে এনএলপি নাই, আমাদের কোর্সে এনএলপি নাই, তো এনএলপি আসবে না। If I do a DevOps course and instead your ML course, up to 40% the DevOps course will cover your course. আমি বুঝি নাই আপনার আসিফ, আপনার হচ্ছে আমি এটা বুঝিনি। মানে আমি যতটুকু বুঝছি সেটা হচ্ছে যে যদি আপনি একটা ডেভঅপস কোর্স করেন এবং সেই সাথে এমএল কোর্স করেন, ডেভঅপস এর কোর্সটা এমএল এর কোর্সের কতটুকু কাভার করবে এটা জিজ্ঞেস করছেন, নাকি এমএল এর কোর্সটা ডেভঅপস এর কোর্সের কতটুকু কাভার করবে কোনটা জিজ্ঞেস করছেন? আসিফ কি স্যার আছেন? জি জি। স্যার মাঝে মাঝে আমাদের মেশিন লার্নিং অ্যালগোরিদমে টাইপস অফ সেমি সুপারভাইজড লার্নিংটা দেখা যায়, যেখানে হচ্ছে আমাদের লেভেল ডাটা এবং আনলেভেল ডাটা ইউজ হয়। তো আমাদের কি এখানে সেমি সুপারভাইজডটাকে সুপারভাইজ আনসুপারভাইজড এর মধ্যে কি এটা 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 শেখানোর জন্য সেমি কি শেখানো হবে? সেমি সুপারভাইজ ছিল। সেমি সুপারভাইজ যেটা সেটা ধরেন হচ্ছে যে আনসুপারভাইজ এর মধ্যে এখানে ডিসকাশন করা হয়। সেমি সুপারভাইজটা হচ্ছে কি ওই যে লেভেল এবং আনলেভেল, মানে পৃথিবীর ইতিহাসে এরকম কোনো জিনিস নাই, বাট এটা হচ্ছে আমরাই বের করছি, বুঝছেন? সেমি সুপারভাইজ নামে প্রথমে ধরে নেন যে কোনো কিছু নাই, বাট নাই বললে আবার হচ্ছে ওইটা আপনাকে মিসগাইড করা হবে। আছে, কিরকম আছে ধরেন, এই দুইটা জিনিসের মাঝখানে সুপারভাইজড এবং আনসুপারভাইজড, ধরেন কিছু ডেটা আপনার কাছে আছে, ওই ডেটার কিছু কিছু লেভেল মিসিং, কিছু কিছু লেভেল মিসিং। তো যেগুলা লেভেল মিসিং ওই টাইপের যে ডেটা সেটটা আপনার কাছে আছে, ওই ডেটা সেট দিয়ে যদি আপনি মেশিন লার্নিং এর কাজ করতে চান, তখন বলা হয় যে আপনি সেমি সুপারভাইজড লার্নিং শিখতেছেন বা ই জি স্যার, করতেছেন। জি স্যার, আমি এটাই বলতে চাচ্ছি যে এটাকে আমাদের কি শেখানোর মাঝে কি এটাকে শিখাই দেওয়া হবে, মানে টাইপস অফ এর মধ্যে অ্যাড করা হয়, হ্যাঁ, তাই তো, বলে যেটা হচ্ছে। বলে আপনাদেরকে হচ্ছে এটা বলে দেওয়া হয়, এই আর কি। থ্যাংক ইউ, আচ্ছা, থ্যাংক ইউ। তো সুপারভাইজড এর মধ্যে আমরা যদি আবার আসি, সুপারভাইজড এর মধ্যে আবার হচ্ছে আপনাদের ভাগ আছে। কিরকম ভাগ আছে আমি যদি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন, রিগ্রেশন, ঠিক আছে? আর আনসুপারভাইজড এর মধ্যে যেটা, আনসুপারভাইজড এর এখানে হচ্ছে আবার আপনার যেটা আছে সেটা হচ্ছে, আমি যদি বলি যে ক্লাস্টার, ঠিক আছে? অর্থাৎ আমরা ওভারঅল ক্লাস্টারিং যেটা বলি, এইখানেই আমরা আবার অ্যানোমালি ডিটেকশন করতে পারি। detection, ঠিক আছে? মানে ক্লাস্টারিং এর এখানে তো বেশ কিছু অ্যালগোরিদম আছে, আমরা হচ্ছে এখানেই মোটামুটি সবকিছু নিয়ে করতে পারি। ক্লাস্টারিং এ ধরেন আপনার কে মিনস আছে, ডিবিএস স্ক্যান আছে, আরো অনেক অনেক কিছু আছে, ঠিক আছে? তো এই গেল মেশিন লার্নিং পর্যন্ত। তো মেশিন লার্নিং এর পরে আমি যদি আপনাদেরকে বলি যে আপনাদের মডিউলে তো আরেকটা জিনিস আছে, ডিপ লার্নিং। তো ডিপ লার্নিং এ আবার হচ্ছে আপনি অনেক জিনিস আছে। ডিপ লার্নিং এ হচ্ছে আপনার অবজেক্ট ডিটেকশন আছে, তারপর হচ্ছে ভিডিও ডেটা নিয়ে কাজ করার সিচুয়েশন আছে, তারপরে হচ্ছে আপনার অনেক অনেক কাজ আছে, ঠিক আছে? তারপরে এই মেশিন লার্নিং এর মধ্যে আবার ওই যে একজন আপনাদের বললেন যে এনএলপি, এনএলপি মেশিন লার্নিং এর কিন্তু একটা পার্ট, এটা কিন্তু বাইরের কোনো কিছু না। তো এনএলপি হচ্ছে, আমরা যদি বলি যে এনএলপি কি, সহজ হিসাবে একদম আপনাদের বোঝার জন্য যদি বলি, সেটা হচ্ছে চ্যাট জিপিটির ব্রেইনটাই হচ্ছে এনএলপি। চ্যাট জিপিটি বা হচ্ছে ক্লড বা হচ্ছে এই যে ডিপসিক আমরা যদি বলি, তারপরে হচ্ছে যত ধরনের এই ধরনের এলএলএম আছে, এলএলএমটা এগুলো, এটা হচ্ছে ব্রেইনটা হচ্ছে এনএলপি, অর্থাৎ ওই ব্রেইনটা বিল্ড করা হয় এই এনএলপি দিয়ে। তো ওইটা কিন্তু এখানে হচ্ছে ইনক্লুডেড নেই। ওই যে টেক্সট ডেটা নিয়ে অনেক কাজ করতে হয়, অনেক স্ক্র্যাপিং এর কাজ থাকে, বেশ কিছু জিনিসপত্র থাকে। তো এইটা হচ্ছে আপনাদেরকে অনেক হেল্প করবে, স্যার আপনারা যারা পড়ানোর হচ্ছে। সময় শর্ট ফর্মটা ইউজ না করলে মনে হয় ভালো হয়। বুঝি নাই।
আমি আপনার কথাটা ঠিক মতো বুঝিনি, আরেকবার বলবেন? স্যার বলছিলাম ফুল মানে ফুল ফর্মটা ইউজ করলে মনে হয় ভালো হয়। প্রত্যেকটা মাঝে মাঝে যে এলএলএমপি এই ওয়ার্ড গুলা ইউজ হচ্ছে, এটা ফুল ফর্ম ইউজ করলে এটা মেমোরাইজ হয়ে যাবে আমাদের জন্য সহজেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও, এনএলপি হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, আর এলএলএম হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। ওই চ্যাট জিপিটি একটা এলএলএম বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা। আর আর কারো কোনো এই এই পর্যন্ত কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ হচ্ছে আপনারা বলতে পারেন। ইটিএল আর ইএলটি যেটি এখনো আসে না, এটা তো লিখলেন, এটার আচ্ছা, এলাবোরেশন আছে। স্যার আমাদের ডিপ রিইনফোর্সমেন্ট লার্নিং সম্বন্ধে যদি একটু বলতেন। কোনটা নিয়ে বলবো? 3C রিইনফোর্সমেন্ট লার্নিং সম্বন্ধে একটু। আচ্ছা, রিইনফোর্সমেন্ট লার্নিং সম্পর্কে ডিপে গেলে আপনারাও বুঝবেন না, আমিও বুঝাইতে পারবো না, এটা একটা সিচুয়েশন। আরেকটা সিচুয়েশন হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং কিন্তু আমাদের এই কোর্সে কাভার হবে না। অর্থাৎ আমরা কেউ এখানে রোবট নিয়ে কাজ করবো না হয়তো কোর্সে। দ্যাটস ওয়াই আমাদের কোর্স কিন্তু হচ্ছে লিমিটেড টু সুপারভাইজড, সেমি সুপারভাইজড, আনসুপারভাইজড, এই পর্যন্ত। এগুলা আমি কেন লিখছি? যদি আপনারা একজন এমএল ইঞ্জিনিয়ার হইতে চান এবং আপনারা আপনার প্রফেশনাল লাইফে বিপদে পড়তে না চান, তাহলে হচ্ছে এগুলো আপনাদের শিখে রাখা ভালো। এমন না যে মাস্ট। আপনি যখন বাইরের কোনো জায়গায় জব করবেন বা আপনি যখন হচ্ছে ধরেন আপনি ফ্রিল্যান্সিং করতেছেন, তখন আপনি অনলি মেশিন স্ট্যাটিস্টিক্স, পাইথন স্ট্যাটিস্টিক্স এন্ড এমএল করে এমএল ইঞ্জিনিয়ার হিসেবে ঢুকতে পারবেন। এইসব জায়গায় আপনাকে কেউ কিছু বলবেও না। কারণ কি, আমি আমি যখন ফ্রিল্যান্সিং করতাম বা বাইরের কোম্পানির সাথে কন্ট্রাক্টে কাজ করতাম, আমাদের কি করা হতো? আমাদের একটা টিম ছিল। একজন হচ্ছে আপনার ডেটা হচ্ছে স্ক্র্যাপ করতেছে বা হচ্ছে ডেটাবেস থেকে ডেটা নিয়ে আসতেছে, আরেকজন ওই ডেটা অ্যানালাইসিস করতেছে, অ্যানালাইসিস করে রেডি একটা ক্লিন একটা ডেটা সেট আমাদের হাতে দিতেছে। আমরা এখানে ফিচার ইঞ্জিনিয়ারিং এন্ড প্রি প্রসেসিং করে মডেল বিল্ড করতেছি। মডেল বিল্ড করে সেই মডেল আবার হচ্ছে ডেটা ইঞ্জিনিয়ারদের কাছে দিতেছি। ডেটা ইঞ্জিনিয়াররা ওইটা হচ্ছে সিআইসিডি ইটিএল মিটিএল রেডি করে সেটা ডেভঅপস এর কাছে দিতেছে। ডেভঅপস মডেলটাকে ডিপ্লয় করতেছে। তো কয়টা হাতে একটা কাজ ঘুরিয়ে? অনেকগুলা হাতে। বাট বাংলাদেশের সিনারিওতে কি হবে, আপনি একটা আইডিয়া নিয়ে যাবেন, যাওয়ার পরে আপনি হচ্ছে আপনার ডেটা ইঞ্জিনিয়ারকে বলবেন, সে বলবে আমার অন্য কাজ আছে, আমি হচ্ছে এটা বুঝিও না, জানিও না। তখন আপনার কি করতে হবে? আপনি তো আটকায় থাকবেন না, তো আপনার নিজের করতে হবে। নিজের করার জন্য এটা হচ্ছে ফুল একটা প্যাকেজ। ভাই আমাদের এএনএন টা কোন পার্টের মধ্যে যাবে? এএনএন হচ্ছে যে ডিপ লার্নিং। আচ্ছা, ঠিক আছে, এএনএন, সিএনএন, এগুলো হচ্ছে। তো এই হচ্ছে ওভারঅল জিনিসপত্র। আমরা যদি তাহলে আমাদের এটা এরকমই রাখলাম, আমরা আমাদের হচ্ছে এগুলা দরকার হচ্ছে না, এগুলো আমরা শিখতেছি না। তো এই স্ট্যাটিস্টিক্স আপনাদের হয়ে গেছে, তো এটাও আমরা দেখতেছি না। এই, তারপর হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং, এটা হচ্ছে আমাদের মডেল। আমাদের মডেলে এগুলো হচ্ছে নাই। তারপরে হচ্ছে আমরা এই জিনিসগুলো একটু দেখবো, হ্যাঁ এগুলো একটু দেখবো। এবং আমি যদি বলি যে আমাদের এগুলো খুব একটা ঘরে দরকার হবে না, অর্থাৎ যেটা দরকার হবে সেটা দেখ। এই আর কি। তো এইটা হচ্ছে আমরা এই কোর্সে করবো, যেটাতে হচ্ছে আপনাদের খুব একটা হেল্প হবে। এবং সেই সাথে আপনাদের পাশাপাশি আমি কিছু রিসোর্সেস দিয়ে দেবো, যে রিসোর্সেস গুলা ব্যবহার করে আপনি হচ্ছে ওভারঅল সবকিছু আহ, দেখতে পাবেন।
অর্থাৎ রিসোর্স গুলো ফলো করবেন এবং রিসোর্স গুলো থেকে শেখার চেষ্টা করবেন। যদি রিসোর্স গুলো থেকে শিখেন তাহলে হচ্ছে আপনার জন্য খুবই খুবই হেল্পফুল। ঠিক আছে, সো এটা তো গেল হচ্ছে আমাদের একটা ওভারভিউ। তো এই ওভারভিউ থেকে এটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনি যে কেউ এখান থেকে এটা হচ্ছে দেখে নিতে পারেন। এবং আমাদের কোর্স লিঙ্ক তো আছে, সেই সাথে কোনটা কি সেটাও ডিসকাশন করা হয়ে গেল আমাদের। এখন আমরা একটু আসি যে আসলে মেশিন লার্নিংটা কি। আমার কাছে একটা পিডিএফ থাকার কথা এটা নিয়ে, যদিও আমি পিডিএফ দেখে বা হচ্ছে দেখে পড়াইতে খুব একটা মানে কমফোর্ট ফিল করি না। আপনাদের সাথে যখন ইন্টারাকশন হয়, আপনারা যখন কোনো কিছু কোয়েশ্চেন করেন এবং আমি আনসার দিতে দিতে ওই মাঝখানে ক্লাসটা নিই, তখন আমার কাছে খুব ভালো লাগে এবং আমি ক্লাসটা নিয়ে হচ্ছে এনজয় করি। বাট যখন এরকম হয় যে আমি একটা পিডিএফ বের করে জাস্ট ওইখান থেকে আপনাদের কিছু জিনিস দেখাচ্ছি বা শেখাচ্ছি, ওটা আমি খুব একটা এনজয় করি না। দেখেন তো একটা নোট বের করছি আমি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, জি, দেখতে পাচ্ছি। একটা পিডিএফ। তো এইটা হচ্ছে আমি যদি বলি যে আমি যখন আমার যে স্যার ছিল ওনার কাছ থেকে যখন শিখছি, এই নোটটা প্রোভাইড করতো। তো আমি সবকিছু শিখে টিখে তারপরে আবার ওই যে ডিগ্রি যখন নিতে গেছি তখন দেখা গেছে যে উনি এটা প্রোভাইড করছেন। ওনার নাম হচ্ছে প্রফেসর স্বাক্ষর শতাব্দী। উনি এই মুহূর্তে ব্র্যাক ইউনিভার্সিটিতে আছেন। খুবই খুবই ভালো। বাংলাদেশে যদি আপনি 5 জন মানুষের কথা বলেন যারা হচ্ছে বেস্ট ইন দিস ফিল্ড, এদের মধ্যে উনি হয়তো বা তিনে 2-3-এ থাকবে, 3-4-এ থাকবে এরকম। তো মানে এক্সপার্ট মানুষজন, দ্যাটস ওয়াই উনি এখন ব্র্যাকে। তো এখানে হচ্ছে ওভারঅল উনি মেশিন লার্নিং নিয়ে একটা ব্রিফ দিছিল। তো আমি যদি জাস্ট আপনাদেরকে একটু এটা বোঝানোর চেষ্টা করি, এটা কিন্তু জাস্ট হচ্ছে আপনার একটা ইন্ট্রোডাকশন। এখানে কোনো কিছু নিয়ে কোনো আহ, মানে কোনো মডেল শেখানো হবে না বা কোনো কিছু না, জাস্ট আজকের এটা একটা ইন্ট্রোডাকশন মেশিন লার্নিং দিয়ে আমরা কি করতে পারি। হ্যাঁ, তো এখানে আমি যদি কোর্সের স্যার ওভারঅল, স্যার জি জি, বলেন। পিডিএফ যদি কিছু মনে না করেন কাইন্ডলি এই পড়া শেষে আমাদেরকে দিলে আমাদের থিওরিটিক্যাল নলেজের জন্য ভালো হবে আর কি। হ্যাঁ, শিওর শিওর শিওর। পিডিএফ দেখেন, আপনারা রিসোর্স চাইলে আমার দিতে কোনো ইস্যু নেই। এগুলো হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিব। ইভেন আপনারা বললে আমি হচ্ছে এখন এই হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিব, যাতে আপনারাও যদি এটা দেখতে প্রবলেম হয় পাশাপাশি আপনারা হচ্ছে ওপেন করে আহ, দেখতে পারেন। ঠিক আছে, শেয়ারিং ইজ কেয়ারিং, কোনো ইস্যু নেই। এগুলো আপনি যত দেখবেন আপনার জন্য হোয়াটসঅ্যাপে দিয়ে দিন যাদের দিয়ে হচ্ছে। দেন। আমি দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে। যাদের হচ্ছে এখানে দেখতে সমস্যা হচ্ছে তারা ওইখানে ওপেন করে ইচ্ছা মতো দেখতে পারেন, জুম করে জুম নিচু করতে। একটু ছোট তো। তো আমরা দেখি যে আমাদের কোর্সটাতে কি কি ছিল। অর্থাৎ আমি যখন ডেটা সায়েন্সে মাস্টার্স করছি তখন তো মেশিন লার্নিং একটা কোর্স ছিল। আমাদের হচ্ছে মেশিন লার্নিং এর আমাদের 3টা কোর্স ছিল। একটা হলো এআই, যেখানে মেশিন লার্নিং শেখানো হয়েছে। আরেকটা হলো আপনার অ্যাডভান্স এআই, ওইটাতেও মেশিন লার্নিং শেখানো হয়েছে। অ্যাডভান্স এআই বলতে এখানে পুরাপুরি রিইনফোর্সমেন্ট লার্নিং শেখানো হয়েছে। তো এআই তে মেশিন লার্নিং এ ধরেন বেসিক ছিল, অ্যাডভান্স এআই তে অনলি রিইনফোর্সমেন্ট লার্নিং ছিল, আর এই এআই তে সুপারভাইজড এন্ড আনসুপারভাইজড ছিল। অর্থাৎ এই মেশিন লার্নিং কোর্সে আবার যদি আমি বলি,
এই মেশিন লার্নিং কোর্সে সুপারভাইজড এন্ড আনসুপারভাইজড ছিল। এআই এর যে কোর্সটা ছিল সেখানে হচ্ছে আপনার ওভারঅল এআই এন্ড মেশিন লার্নিং এর ইন্ট্রোডাকশন ছিল, অ্যাডভান্স এআই তে আপনার হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং ছিল। তো আমরা এখানে দেখি যে আসলে কোর্সটা উনি কিভাবে ডিজাইন করছিল। ইন্ট্রোডাকশন, প্রবাবিলিস্টিক মডেল, ট্রি বেসড মডেল, এগুলা হচ্ছে একটু হয়তো মাথার উপর দিয়ে যাবে, বাট আমি বুঝাই দিব। তো এগুলাতে হচ্ছে আপনারা বুঝেন এগুলা কি, অ্যাটেন্ডেন্স কোনটাতে কত পার্সেন্ট দিবে। আমরা আসি মেশিন লার্নিং শেখার জন্য আপনার বেস্ট বুক কোনটা, মেশিন লার্নিং ইন অ্যাকশন বাই পিটার হ্যারিংটন, প্যাটার্ন রিকগনিশন এন্ড মেশিন লার্নিং বাই ক্রিস্টোফার বিশপ বিশপ। যদি বলেন যে এই বইগুলো আমার কাছে আছে, আমি হচ্ছে এক্ষুনি দিয়ে দিচ্ছি বই দুইটা। যদিও এগুলো ক্লাসরুমে দেওয়ার কথা, বাট ফর ইনস্ট্যান্ট অ্যাক্সেস আমি কিন্তু এখানে দিচ্ছি। হ্যাঁ, আমি দুইটা বই আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, আপনারা হচ্ছে এগুলা নিয়ে যেমন খুশি তেমন ভাবে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। একটা গেছে, বাট আরেকটা বলতেছে রিট্রাই করতে। এটা একটু ফাইল সাইজ ব্যবহার করে দেখি যাক। হ্যাঁ, এটা হচ্ছে মেশিন লার্নিং বাই পিট, এই বইটাই যাচ্ছে না, এটা চলে গেছে। এটা হচ্ছে তাহলে আমার আপলোড দিতে হবে। ওকে, তো টিল নাও যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কনফিউশন থাকে, প্লিজ কোয়েশ্চেন করেন। আমি হচ্ছে অলওয়েজ আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য রেডি আছি। প্লিজ যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, আর যদি কোনো কোয়েশ্চেন না থাকে, দেন উই ক্যান মুভ ফরওয়ার্ড। তো এইখানে এখানে যে টাস্কটা বা এখানে যে মেশিন লার্নিং এর ডেফিনেশনটা, দিস ইজ বেসিক্যালি দ্য ডেফিনেশন অফ মেশিন লার্নিং। এইটা এইটার মতো কনফিউজিং আমি এই পর্যন্ত কোনো কিছু দেখিনি, এটা খুবই কনফিউজিং। তো ডেফিনেশনটা কিরকম দেখেন, আমি একটু আপনাদের সামনে পড়তেছি, যদি আপনারা বুঝেন আমাকেও বললেন, আর যদি না বুঝেন দেন হচ্ছে আমরা আমাদের যে রেগুলার ডেফিনেশন সেই ডেফিনেশন চলে যাবো। এখানে দেখেন কি বলছে, আ কম্পিউটার প্রোগ্রাম ইজ সেড টু লার্ন ফ্রম এক্সপেরিয়েন্স ই with respect to some class of task T and performance measure P. If its performance at task T as measured by P improves with experience E, then it is said to be a machine learning algorithm or a machine learning. তো এখানে এটা হচ্ছে একটা খুবই ভেজেলা জিনিস। ভেজেলা জিনিস কারণ কি, এইভাবে পেশায় গুছায় হচ্ছে বললে তো আপনিও বুঝবেন না, আমিও বুঝাইতে পারবো। সিম্পলি যদি বলি মেশিন লার্নিং কি, মেশিন লার্নিংটা হচ্ছে আপনি ওকে কিছু ইনফরমেশন দিবেন, ওই ইনফরমেশনের মধ্যে ও ম্যাপিং করে প্যাটার্ন খুঁজে বের করবে, সিমিলার সিমিলারিটি বা হচ্ছে ওভারঅল লজিক্যাল ফ্লোতে যাবে, যে ওর মতো করে একটা প্যাটার্ন খুঁজে বের করবে। তারপরে ওইখান থেকে আপনি ওকে জিজ্ঞেস করবেন, ও ভুল করবে, ওই ভুলটা ওকে আপনি শুধরাইয়া দিবেন, তারপরে ওই ভুলটা থেকে ও শিখবে এবং ধীরে ধীরে নিজেকে ইমপ্রুভ করবে এবং আপনাকে একটা বেটার আউটপুট দিবে। এটাই হচ্ছে মেশিন লার্নিং এর কাজ। মানে আপনি প্রথমে ওকে শিখাবেন, শিখানোর পরে ওকে আপনি হচ্ছে টেস্ট করবেন, টেস্ট করতে গিয়ে ও ভুল করবে, ও কি কি ভুল করছে সেটা আবার ওকে আপনি বুঝাই দিবেন, ও বুঝবে, বুঝার পরে নিজেকে ইমপ্রুভ করবে। দিস ইজ মেশিন লার্নিং। তো স্যার একটা এক্সাম্পল দিছিল, আমি যদি আপনাদেরকে বলি যে উনি বলছিল যে ধরো তুমি হচ্ছে মাছ কিনতে মাছের বাজারে গেছে, ইলিশ মাছ কিনতে। তো মাছ কিনতে মাছের বাজারে গেছে, ধরেন যে ব্যক্তিটা গেছে ওকে একটা মেশিন লার্নিং মডেলের সাথে কম্পেয়ার করা হচ্ছে। তো যে মাছ কিনতে গেছে, আজকে আমাদের ক্লাসটা একটু বোরিং লাগতে পারে আপনাদের, এই কারণে আমরা এখনো ইন্ট্রোডাকশনে আছি, আমরা কোডিং এর পার্টে যাইনি। তো আমরা যখন নেক্সট ক্লাস থেকে কোড লেখা শুরু করব, তখন দেখবেন যে খুব মজার লাগবে, কারণ কি তখন যেটা আমি বলতেছি ওইটা আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন, এরকম কিছু একটা হয়। তো উনি যেটা বলছিল যে আপনারা ধরেন মাছ কিনতে গেছেন, সো মাছ কিনতে গিয়ে আপনি ফার্স্ট দিন আজকে মাছ কিনতে গেছেন, আপনি ধরেন 500 টাকা দিয়ে একটা বিশাল বড় মাছ কিনে নিয়ে আসছেন, নিয়ে আসার পরে আপনার আম্মাকে দিচ্ছেন এবং আপনার আম্মা আপনাকে অনেক বকা দিছে। তো আপনি তো 500 টাকা দিয়ে অনেক বড় মাছ কিনে নিয়ে আসলেন, আপনার আম্মাকে বকা দিল, কারণ হচ্ছে আপনি পচা মাছ নিয়ে আসছেন। তার মানে ফার্স্ট দিন আপনি কাজে গেছেন, কাজে যাওয়ার পরে একটা ভুল করে আসছেন। তো আপনাকে যখন বকা দিল, তখন কি বললো যে তুমি যে মাছটা নিয়ে আসছো মাছটা বড় আছে ঠিক আছে, কিন্তু দোকানদার তোমাকে ঠকাইছে কারণ সে পচা মাছ দিচ্ছে। আপনি শিখে ফেললেন যে ওকে ফাইন, আমার হচ্ছে পচা মাছ নেওয়া যাবে। তাহলে আবার পরের দিন আপনি 500 টাকা দিয়ে মাছ নিচ্ছেন,
এবার ছোট মাছ নিছেন, কিন্তু মাছ ভালো, টাটকা আছে, পচা না, কিন্তু মাছটা ছোট। তো আবার আপনি শিখলেন যে ওকে ফাইন, আমি যদি 500 টাকা দিয়ে মাছ কিনি, ফার্স্ট কন্ডিশন আমার পচা হওয়া যাবে না, সেকেন্ড কন্ডিশন এত ছোট হওয়া যাবে না, তার মানে আরেকটু বড় হতে হবে। সো মেশিন লার্নিং সিস্টেমটাও এইভাবে ধীরে 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 ধীরে, ও যখন ভুল করবে এটা শিওর, একদম মানে কোনো কিছু যদি গ্যারান্টি না থাকে, এটার গ্যারান্টি আছে যে মেশিন লার্নিং আপনার ইনিশিয়ালি ভুল করবে, ভুল করার পরে ওকে আমরা ফাইন টিউন করবো। ঠিক আছে, যখন ফাইন টিউন করবো এবং তখন ও পরবর্তীতে আমাদেরকে যে প্রেডিকশন গুলো দিবে, তখন ওগুলোতে ও খুব একটা বেশি ভুল করবে না, বাট ভুল করবে, এটা শিওর থাকেন যে ভুল করবে। 100% একুরেট কোনো মডেল আপনি রেডি করতে পারবেন না। যদি রেডি করতে পারেন তাহলে হচ্ছে সামহাও আপনার ডেটাতে প্রবলেম আছে। তো এইখানে মেশিন লার্নিং এর ওভারঅল আমি একটু আগে আপনাদেরকে যে জিনিসগুলো দেখাইলাম ওইটাই দেওয়া আছে। আমরা এইটা দেখে হয়তো বা এর নিচে আর কোনো কিছু দেখবো না, বা দেখতেও পারি। তো এইটা যদি আপনারা বুঝতে পারেন, সো মেশিন লার্নিং ওভারঅল আপনাদের কিভাবে হচ্ছে, আমি যদি বলি যে যে কেউ আপনাকে মেশিন লার্নিং নিয়ে বেসিক কোনো কোশ্চেন করলে আপনি তাকে বলে দিতে পারবেন যে মেশিন লার্নিং আসলে কি, বা আপনি কেন হচ্ছে মেশিন লার্নিংটা আসলে ইউজ করতে চাচ্ছেন বা চান। তার আগে আমি আপনাদেরকে বলি, ওভারঅল আমব্রেলাটা যদি এআই হয়, এআই এর একটা ভিতরে কিছু একটা হচ্ছে মেশিন লার্নিং। মেশিন লার্নিং এর ভিতরে, ইনসাইড মেশিন লার্নিং, আপনারা ডিপ লার্নিং পাবেন। ডিপ লার্নিং কিন্তু মেশিন লার্নিং এর ভিতরে না। সো আমি যদি বলি যে ডিপ লার্নিং এর মাদারটা হচ্ছে আপনার মেশিন লার্নিং, তো ওই মেশিন লার্নিং এর ভিতরেই ডিপ লার্নিং। তার ভিতরে আবার ওইখানে গিয়ে আছে হচ্ছে আপনার জেনারেটিভ এআই, এজেন্টিক এআই, আপনি তারপরে হচ্ছে আপনি যা যা পান ওই ডিপ লার্নিং এর ভিতরে, এনএলপি, এগুলো সব ওই মেশিন লার্নিং এর ভিতরে, মানে এগুলো হচ্ছে বাইরে কোনো কিছু। তো মেশিন লার্নিংটা এখানে আমরা একটু দেখে নেব। তো আমরা এই মুহূর্তে এআই এর ভিতরে আছি, এআই এর ভিতরে মেশিন লার্নিং এ আছি। তো আমি যদি এখানে বলি যে মেশিন লার্নিংটা কি আসলে, তো মেশিন লার্নিং দেখেন 3টা ব্রাঞ্চ আছে। এখানে কিন্তু সেমি সুপারভাইজড নামে কোনো কিছু নাই দেখা। তো এখানে 3টা ব্রাঞ্চ কি কি, একটা হচ্ছে সুপারভাইজ লার্নিং, আর একটা হচ্ছে আনসুপারভাইজ লার্নিং, আর একটা হচ্ছে যেটাতে আমরা যাবো না, রিইনফোর্সমেন্ট লার্নিং। তো এইটার দিকে আমরা এই মুহূর্তে যাচ্ছি। এগুলা দিয়ে মেনলি গেম টেম তৈরি করা হয়, বা মানে বেশ কিছু ই করা হয়। তো আমরা সুপারভাইজড এবং আনসুপারভাইজড, তো মোস্ট অফ দ্য টাস্ক কিন্তু আপনার এগুলাতে হয়ে যাবে। আর এইটা হচ্ছে আপনি যদি একদম অ্যাডভান্স লেভেলে যাইতে চান এবং একটা নিজ আহ জায়গার দিকে যাইতে চান, তখন এইটা। তো আমি যদি বলি সুপারভাইজডে দেখেন কি কি আছে। সুপারভাইজডে আছে রিগ্রেশন এবং সুপারভাইজডে আছে ক্লাসিফিকেশন। রিগ্রেশনের ভিতর আবার কি কি আছে, ধরেন আপনি পপুলেশনের গ্রোথ প্রেডিক্ট করতে চান, এটা আপনি রিগ্রেশন ইউজ করে করতে হবে। তাহলে সিনারিও গুলা কি কি রাখেন, আপনি কোন সিনারিওর জন্য কোন টাইপের অ্যালগোরিদম বা কোন টাইপের লার্নিং এ ফোকাস করবেন। তো আপনার যদি ফোকাস হয় প্রেডিকশন টাইপে, তাহলে আপনার ফার্স্টে যেতে হবে সুপারভাইজ, তারপরে হচ্ছে রিগ্রেশন। প্রেডিকশন টাইপ উপর কোন ধরনের প্রেডিকশন, আপনি কোনো নাম্বার প্রেডিক্ট করতে চান, কালকের টেম্পারেচার কত ডিগ্রি হইতে পারে, কালকে টেম্পারেচার কত ডিগ্রি হবে, তখন আপনি এখানে আসতেছেন। বাট যদি আপনি বলেন কালকে বৃষ্টি হবে নাকি হবে না, এই টাইপের প্রেডিকশন করতে চান, তখন আবার আপনার ক্লাসিফিকেশন যাইতে হবে। কেন এটার যাইতে জন্য হবে? ডাটা লাগবে না? ডাটা লাগবে না এটার জন্য? সব কিছুর জন্য ডেটা লাগবে। মেশিন লার্নিং এ আপনার ডেটা ছাড়া কোনো কিছু হবে না, আচ্ছা। অবভিয়াসলি ডেটা লাগবে। হুম। প্রত্যেকটা কাজে আপনি মেশিন লার্নিং যখন ধরেন, মেশিন লার্নিং কথাটা বলার আগে প্রিরিকুইজিট হচ্ছে ডেটা লাগবে। এটা অলওয়েজ মাথায় রাখতে হবে। তাহলে কি হবে যে আমার ডেটা না থাকলে আমি সিস্টেমকে ট্রেন করাবো কি দিয়ে? ধরেন আপনাকে যদি আপেল না দেওয়া হয়, জীবনে আপনি আপেল দেখেন, আপনি কখনো আপেল চিনবেন না, ওই আপেলটা হচ্ছে ডেটা, এরকম। তো পপুলেশন গ্রোথ প্রেডিকশন, রিগ্রেশন টাস্ক, এস্টিমেটিং লাইফ এক্সপেক্টেন্সি, এটা একটা হচ্ছে আপনার রিগ্রেশন টাস্ক। মার্কেট ফরকাস্টিং, এটা হচ্ছে একটা রিগ্রেশন টাস্ক। ওয়েদার ফরকাস্টিং, এটা হচ্ছে একটা রিগ্রেশন টাস্ক। অ্যাডভার্টাইজিং পপুলারিটি প্রেডিকশন, এটা হচ্ছে আপনার একটা রিগ্রেশন টাস্ক। এবার হচ্ছে ক্লাসিফিকেশন টাস্ক। আহ জি, দুইজন হাত হ্যান্ড রেজ করছেন, জি প্লিজ বলেন।
আপনারা কি কিছু বলবেন? মানে হ্যান্ড রেজ করছেন দুইজন, বলেন, শুনতে চাই। আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার জমিদার রহমান বলছি। জি, আপনি যে স্লাইড গুলো দেখাচ্ছেন, এই স্লাইড গুলো দেওয়ার একটু ব্যবস্থা করলে সফট কপি খুব ভালো হইতো আর কি। আমরা আরো আমি 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 এগুলো দিয়ে দিচ্ছি অলরেডি, হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আমি দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। জি, আচ্ছা। তো এরপরে এরপরে হচ্ছে আমরা রিগ্রেশনের পার্টে কারো কোনো কোশ্চেন আছে কিনা? যদি কোশ্চেন থাকে প্লিজ। স্যার রিগ্রেশন যখন করব তখন আমরা এটাকে প্রেডিক্টেড একটা রেজাল্ট পাবো সব সময়, এটাই কি একটা রিগ্রেশন? নাম্বার পাবো, অর্থাৎ একটা কন্টিনিউয়াস নাম্বার পাবো। নাম্বার তো দুই ধরনের হয়ে থাকে, একটাকে বলি আমরা ডিসক্রিট নাম্বার, আর একটা হচ্ছে কন্টিনিউয়াস নাম্বার। ডিসক্রিট নাম্বারটা যে আহ, হ্যাঁ, এখানে ডিসক্রিট নাম্বারও হইতে পারে, বাট একটা নাম্বার পাবো। ইয়েস অ্যান্ড নোতে অ্যান্সারটা আসবে। এই ডিসক্রিট নাম্বারটা একটা উদাহরণ দেওয়া যাবে? আর ডিসক্রিট নাম্বারটা যদি আমি বলি যে ধরেন এই যে ক্লাসটা হচ্ছে, এই ক্লাসে কতজন ব্যক্তি উপস্থিত আছে, এইটা কখনো 5.7 বা 9.8 বা 2.3 এরকম হতে পারে না। এইটাকে আমরা বলে থাকি হচ্ছে কন্টিনিউয়াস নাম্বার। তো আর ওই কতজন ব্যক্তি আছে, এইটা হচ্ছে ডিসক্রিট। যেই নাম্বারটা আপনার দশমিক হোল্ড করতে পারে না সেটাকে বলা হয় ডিসক্রিট, যেই নাম্বারটা দশমিক হোল্ড করতে পারে সেটাকে বলা হয় কন্টিনিউয়াস। ওই যে রিগ্রেশন কার্ভের উপরে যে আর সমান সমান যে পূর্ণ সংখ্যা থাকে, ভগ্নাংশ থাকে, এইটা বলতেছেন নাকি? ভাই আমরা না, না, রিগ্রেশন যেটা আচ্ছা, শিখছিলাম সেটা হচ্ছে অ্যাডজাস্টেড আর স্কোয়ার অথবা আর স্কোয়ারের যে মানটা, আর স্কোয়ারের মান হচ্ছে 0 থেকে 1 হয়। যে আমরা যদি বলি আর ওয়ান, আর স্কোয়ারের মানটা যদি 1 এর কাছাকাছি হয় অথবা 1 হয় তাহলে হচ্ছে এটা ফিটেড মডেল খুবই ভালো, এবং যদি এটা 0-র কাছাকাছি হয় তাহলে এটা ফিটেড মডেলটা ভালো না। এখন এখানে আপনি আচ্ছা, একটু ক্লিয়ার করলে ভালো হতো। আচ্ছা। আমি 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 যদি একটু আপনাকে ক্লিয়ার করি, হয়তো আমি বুঝাইতে পারিনি। সেটা হচ্ছে আপনি মডেল বিল্ড করে মডেল ভ্যালিডেশন পার্টে চলে গেছেন, আর আমি এখনো আছি যে কোন ডেটার জন্য আপনি রিগ্রেশন মডেল বিল্ড করবেন। আপনার আউটকামটা যদি এইরকম এক্সপেক্ট করেন যেই আউটকামটা আপনার কন্টিনিউয়াস, বা যেই আউটকামটা হচ্ছে একটা নাম্বার, ওই আউটকামের জন্য আপনি রিগ্রেশন মডেল বিল্ড করতে পারবেন। যেই আউটকামটা হচ্ছে আপনার ইদার ইয়েস নো অর কিছু ক্যাটাগরিতে চলে যাবে, এটার জন্য আপনি ক্লাসিফিকেশন মডেল তৈরি করতে পারবেন। আমি কিন্তু এখনো মডেল তৈরি করি নাই, মডেল তৈরি করব, তারপর আর স্কোয়ার বা সরি স্যার, অ্যাডজাস্টেড আর ওগুলোতে সরি। যাবো। ঠিক আছে, সেক্ষেত্রে তো আমাদের ওটা লজিস্টিক রিগ্রেশন আসবে। আপনি যেটা স্যার ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল কথা বলছেন অথবা অর্ডিনারি ভ্যারিয়েবলের কথা বলছেন। সরি স্যার, জি, জি, জি। এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি। আমার না, না, আমার না, 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 কোশ্চেন না। যেখানে ছিল, স্যার আমার কোশ্চেন যেখানে ছিল যে আমরা মেশিন লার্নিং এর মাধ্যমে যে প্রেডিকশনটা করি, ভবিষ্যতে বা ফোরকাস্টিং যেটা করি, সেটা সুপারভাইজ লার্নিং এর পরে আমরা রিগ্রেশনের মাধ্যমে সেই প্রেডিকশনটা করব। এটা এটা কি মানে প্রেডিকশনটা আমরা আচ্ছা, তো রিগ্রেশনের দেখেন, মাধ্যমে। আমি আমি হচ্ছে প্রেডিকশন টাইপ গুলো আগে আপনাকে বলি। আচ্ছা, আপনাকে বলার আগে আরেকটা কোয়েশ্চেন আছে, ওই কোয়েশ্চেনটা দেখি যে যদি আমি হচ্ছে একসাথে মার্চ করে ফেলতে পারি তাহলে হচ্ছে ভালো হয়। আরেকজন হ্যান্ড রেজ করছিলেন, আনিকা হোসেন, আপনি হ্যান্ড রেজ করছিলেন। আহ, আমি আসলে যেটা বুঝতে চাচ্ছিলাম যে বিজনেস ফোরকাস্টিং এর অনেকগুলো টাইপস আছে, হ্যাঁ। তো এখানে আমাদের বিজনেস মডেলস অনেক রকমের সেলস ফোরকাস্টিং দরকারি হয়, আর রিগ্রেশন মডেল আমি যতটুকু বুঝতেছি এটাতে লার্জ ডেটা লাগবে। আমার রিগ্রেশন মডেলে আমি পার্টিকুলারলি এমএল লার্নিং এর মাধ্যমে জিনিসটা আমি পেতে পারি রেজাল্টটা, ঠিক আছে। জি, এখন আমার যেটা কোয়েশ্চেন হচ্ছে যে এমএল লার্নিং এর জন্য আমার মানে স্পেসিফিক রিকোয়ারমেন্টস গুলো কখন লাগবে, মানে আমি কখন বুঝবো যে আমি এটা সিম্পল ফোরকাস্টিং মডেলস গুলো, অনেক রকমের বিজনেস মডেলস আছে, সেলস মডেলস আছে ফোরকাস্ট করার জন্য, ওইটাতে আমি অ্যাপ্লাই করতে পারবো, নাকি আমার মেশিন লার্নিং টুল অ্যাপ্লিকেবল লাগবে? আমার ক্লায়েন্ট কখন আমার কাছে আসবে বা আমার কোম্পানি কখন আমার কাছে আসবে তখন, যদি আমি মেশিন লার্নিং এক্সপার্ট হয় তখন? আচ্ছা। তো আপনি যেমন বিজনেস ফোরকাস্টিং এর কথা বলতেছিলেন, তো এখানে যেমন হচ্ছে একটা আছে মার্কেট ফোরকাস্টিং। তো বিজনেস ফোরকাস্টিং এর পার্টে যদি যাই, আমরা বিজনেস ফোরকাস্টিং এ নর্মালি হচ্ছে কোয়ান্টিটেটিভ ফোরকাস্টিং করে থাকি, কোয়ালিটেটিভ ফোরকাস্টিং করে থাকি, আমরা শর্ট টার্ম ফোরকাস্টিং করে থাকি, সামটাইমস আমরা হচ্ছে মিডিয়াম টার্মে হচ্ছে কিছু ফোরকাস্টিং করে থাকি, যেগুলা
মান্থলি বেসিসে হয়, বা আমার হচ্ছে আমি কোন টেকনিকে ফোরকাস্টিংটা করতে চাইতেছি, বা আমি কোন টেকনিকে প্ল্যানটা করতে চাইতেছি, ওটার জন্য হয়। আবার সামটাইমস আমরা কি করি যে লং টার্ম ফোরকাস্টিং করি, যে আমি ইয়ারলি বেসিসে কোন প্ল্যানিং এ যাবো। তো এইখানে আবার কিছু জিনিস আছে, সেটা হচ্ছে আমার টাইম সিরিজ ফোরকাস্টিং এর ব্যাপার চলে আসে। ঠিক আছে, এখন আপনার ধরেন যে কোন জিনিসগুলা আমি দিলে আমি যে আউটকামটা ডিজায়ার করতেছি সেটা আমি পাবো। তো ওইটার জন্য আপনার আহ, যেই ফিচার গুলো লাগবে সেগুলো হচ্ছে যে কোন ফিচার গুলা আপনার যে এন্ড ইউজার আছে, বা আপনার যে ক্লায়েন্ট আছে, বা আপনার যে মার্কেটটা আছে, ওদেরকে বেস্ট ডিফাইন করে কোন ফিচার গুলো। ধরেন আমি যদি বলি যে আহ, আমি হচ্ছে আমি আমি যদি বলি যে ধরেন আমি হচ্ছে বাইক বিক্রি করি, ধরেন আমি হচ্ছে বাইক বিক্রি করি। তো আমার কোম্পানির ধরেন 10টা মডেলের বাইক আছে। একটা মডেলের বাইকের দাম হচ্ছে ধরেন আপনার আমি যদি ইউএস দিতে বলি, যেহেতু আমি ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করতেছি, একটা কোম্পানির বাইক হচ্ছে ধরেন আপনার 10,000 ইউএসডি, একটা হচ্ছে 5,000 ইউএসডি, একটা হচ্ছে 3,000 ইউএসডি, এবং একটা হচ্ছে 200 ইউএসডি। তো আমি যদি আমার বিজনেস পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, আমি আফ্রিকান দেশগুলোতে আমি 10,000 ইউএসডির বাইকগুলো পাঠাবো। তো এই যে আমি ডিসিশনটাতে আসলাম, আমি আফ্রিকান কান্ট্রিতে 10,000 ইউএসডির বাইকগুলো পাঠাবো না, এর পিছনে রিজন কি? এর পিছনে রিজন হচ্ছে, নাম্বার ওয়ান, আমি ওদের ইকোনমি সম্পর্কে জানি। নাম্বার টু, আমি ওদের বাইং পাওয়ার সম্পর্কে জানি। নাম্বার থ্রি, ওদের প্রিভিয়াস বাইং হিস্টোরি সম্পর্কে আমি জানি। তো এই কয়েকটা জিনিস ওদের কাছে আমার $10,000 বাইক পাঠানো থেকে আমাকে হচ্ছে আমার অবস্টাকল হিসাবে আছে। তো এখানে আমাদের যেটা করতে হয় কি, যে আমি ওই ফিচার গুলাই নিব যেই ফিচার গুলো আমার হচ্ছে ক্লায়েন্ট হোক বা হচ্ছে যাই হোক তাদের হচ্ছে বেস্ট ডিফাইন করতেছে। এবং ওই মডেলটা তো আমরাই রেডি করবো, মানে আমি তারপর রাইট, রাইট। ওটা হচ্ছে আপনি আমাদের ট্রেডিশনাল বিজনেস ফোরকাস্টিং এর সাথে দ্যাট হ্যাজ নো রিলেশন। ওকে। তো আরেকজনের আরেকটা কোয়েশ্চেন ছিল, আরেকজন হ্যান্ড রাইজ করছিলেন, প্লিজ আপনি একটু বলেন, আমি ভুলে গেছি আপনার কথাটা। ভাইয়া রিগ্রেশনটা একটু আবার রিপিট করেন, এটা মিস আপ হয়ে গেছে, অনেক জনে বলতে তো ওই জন্য। এটা কি মানে মানে অনেকগুলা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পার্সপেক্টিভে আমরা একটা কন্টিনিউয়াস আউটপুট পাবো, লাইক আমরা শুনেন, আমরা এই মুহূর্তে ভেরিয়েবলের দিকে না যাই, মানে ডিপেন্ডেন্ট একটু ইন্ডিপেন্ডেন্ট আবার এগুলোর বলেন দিকে। রিগ্রেশনটা কি বেসিকলি। মানে আপনার জাস্ট নামটা জেনে রাখেন যে রিগ্রেশন বলে পৃথিবীতে কোনো কিছু আছে। কারণ কি, আমি প্রত্যেকটা জিনিসে ডিগ্রেড করব, একদম ডিপলি চলে যাব, তখন দেখবেন যে সবকিছু চলে আসবে। এখন যদি হচ্ছে এটা একটা ভাঙা চিরা অ্যান্সার দেই, তাহলে যেটা হবে যে একটা হচ্ছে আপনি ব্যাপারটা কমপ্লিটলি আপনার আন্ডারস্ট্যান্ডিং এ চলে আসবে না। আরেকটা হচ্ছে আপনি হয়তো বা এটা সম্পর্কে কিছুটা জানেন, আমি হয়তো যেটা বলবো সেটাতে হচ্ছে আপনি স্যাটিসফাইড হবেন না, তখন কি হবে, একটা এখানে হচ্ছে কনফ্লিক্ট তৈরি হয়ে যাবে। তো আমি যখন একটা পোর্শনে চলে যাব, যেমন ধরেন এটা একটা ওভারভিউ দিচ্ছি, ওভারভিউ দেওয়ার শেষ হলে ফার্স্টে আমি রিগ্রেশনে ঢুকবো। তখন হচ্ছে সবকিছু এখানে যে কোন টাইপের ডেটার জন্য আমি রিগ্রেশন করব, কেন রিগ্রেশন করব, এগুলো আমি সব বলে দিব। এগুলো নিয়ে একদমই টেনশন করার কিছু নেই। তো আপনি জাস্ট এই জিনিসগুলো চিন্তা করেন যে আমি যদি পপুলেশন গ্রোথ টাইপের কোনো পপুলেশন গ্রোথ হতে পারে, বিজনেস গ্রোথ হতে পারে, ইকোনমিক গ্রোথ হতে পারে, জিডিপি হতে পারে, এই টাইপের কোনো প্রেডিকশনে যদি যাইতে চাই আমার রিগ্রেশন মডেল ইউজ করতে হবে। আমি যদি ধরেন লাইফ এক্সপেক্টেন্সি টাইপের কোনো কিছু হচ্ছে আমি যদি প্রেডিক্ট করতে চাই, তাহলে আমার রিগ্রেশন দরকার হতে পারে। আমি যদি মার্কেট ফরকাস্টে যেতে চাই, তাহলেও আমার রিগ্রেশন দরকার হবে। এবার ফরকাস্টিং এ গিয়ে আবার হচ্ছে এখানে ধরেন আমি ফরকাস্টিং বলে ফেলছি, সামহাও ধরেন বলে ফেলছি, তখন এখানে অনেকেই টাইম সিরিজ সম্পর্কে বলে। যেমন হচ্ছে একজন একটু আগে কোয়েশ্চেন করলো, আমি ওনাকে বললাম যে ফরকাস্টিং এর কোয়ান্টিটেটিভ ফরকাস্টিং আছে, কোয়ালিটেটিভ ফরকাস্টিং আছে, শর্ট টার্ম, লং টার্ম, মিডিয়াম টার্ম, টাইম সিরিজ, অ্যারাইমা, এস অ্যারাইমা, মুভিং অ্যাভারেজ, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, বেশ কিছু জিনিস আছে, সিজনালিটি আছে, ট্রেন্ড বেস আছে। এখন এই জিনিসগুলো যদি সব আমি এইখানে বোঝানো শুরু করি, তাহলে দেখবেন যে কেউ কেউ হচ্ছে অনেক কিছু বুঝবেন, আবার অনেকে আছে যে আমার উপর হচ্ছে অনেক রাগ করে ফেলবেন যে উনি কি বলতেছে, এগুলো আমি কিছু বুঝতেছি না, এই কোর্স আমার জন্য না। তো
আমরা যখন একটার পর একটা যাব, এই ব্যাপারগুলো একটা আরেকটার সাথে হাইলি কোরিলেটেড। যেমন দেখেন যে আপনার সুপারভাইজ এর সাথে রিলেশনের সাথে প্রত্যেকটা জিনিস একটা আরেকটার সাথে কানেক্টেড। সো একটা শিখে যখন আরেকটাতে যাবেন তখন দেখবেন যে কোনো ইস্যু হচ্ছে না। দ্যাটস ইট। এরপরে হচ্ছে আমি যদি আসি যে ক্লাসিফিকেশনে যেমন আইডেন্টিটি ফ্রড ডিটেকশন। তো এখানে বলা হয়েছে যে আপনার আইডেন্টিটি ফ্রড ডিটেকশনের সাথে আরো কিন্তু অনেক ধরনের ফ্রডুলেন্স জিনিসপত্র আছে। যেমন আমরা কি বলি ক্রেডিট কার্ড ফ্রড, তারপরে হচ্ছে যে বিকাশ থেকে নাহিদ বলছি এই টাইপের ফ্রড। তো এই ফ্রড গুলা কিন্তু আপনার ক্লাসিফিকেশন টাপ দিয়ে ডিটেক্ট করা পসিবল। ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা যদি বলি ইমেজ ক্লাসিফিকেশন। তো দেখেন ক্লাসিফিকেশনের এখানে আমরা কিন্তু হচ্ছে ইমেজ ক্লাসিফাই করতে পারবো। তাহলে ইমেজ ক্লাসিফিকেশন এটা তো একটা। আমি যদি একটু ডিপে যাই, সেটা হচ্ছে ধরেন আপনার আপনাদের কারো ফ্যামিলির ধরেন বা হচ্ছে পরিচিত বা হচ্ছে অপরিচিত কোনো একজন ব্যক্তির একটা টিউমার হয়েছে, ওইটা কি টিউমার নাকি জাস্ট ব্রন টাইপের কোনো কিছু। জাস্ট ইমেজটা দেখে মেশিন লার্নিং মডেল বলে দিতে পারবে যে এটা টিউমার নাকি এটা টিউমার না। ইদার ইয়েস অর নো বলবে যে ইয়েস দিস ইজ এ টিউমার এন্ড দিস ইজ নট এ টিউমার। তো এই টাইপের ক্লাসিফিকেশনও কিন্তু করা যাবে। আবার ইমেজ ক্লাসিফিকেশনে ধরেন দুইটা ছবি আছে, একটা হচ্ছে ধরেন ক্যাট আছে ডগ আছে, ও দেখে বলে দিতে পারবে দিস ইজ ক্যাট দিস ইজ ডগ, দিস ইমেজ কন্টেন্টস ক্যাট দিস ইমেজ কন্টেন্টস ডগ। সো ওগুলো হচ্ছে কি ক্লাসিফাই করতেছি নাকি। কাস্টমার রিটেনশন, আমার কাস্টমারটা কি ফিরে আসবে নাকি আসবে না। স্টুডেন্ট রিটেনশনের কথা বলি, যে ধরেন কোন একটা ইউনিভার্সিটিতে পোলাপান খালি ভর্তি হয়, ভর্তি হওয়ার পরে ড্রপ দিয়ে চলে যায়, ওইখানে করেন। তো ওরা কি ফেরত আসবে, ওরা কি থাকবে নাকি থাকবে না। তো এই জিনিসগুলো হচ্ছে ক্লাসিফিকেশন। দেখেন আমি ক্লাসিফিকেশনের যতগুলো এক্সাম্পল দিছি, আমি দুইটা অ্যান্সারে কিন্তু বাউন্ড ছিলাম। একটা হচ্ছে হবে নাকি হবে না, একটা হচ্ছে হবে নাকি হবে না। সো অ্যান্সারটা যখন ইয়েস অর নো, তখন আমরা ওইটা ক্লাসিফিকেশনে যাইতেছি। আবার ক্লাসিফিকেশনে কিন্তু মাল্টি ক্লাস ক্লাসিফিকেশনও থাকে। আমি ইয়েস অর নো কখন বলতেছি, যখন এটা বাইনারি ক্লাস ক্লাসিফিকেশন। আপনার প্রবলেমের অ্যান্সারটা যখন ইয়েস অর নোতে দেওয়া যাবে, তখন আমরা ওইটাকে বলি বাইনারি ক্লাস ক্লাসিফিকেশন। আপনার প্রবলেমের অ্যান্সারটা যখন ইয়েস আর নোতে দেওয়া যাবে না, মাল্টিপল অ্যাকশন কুড বি হ্যাপেন, তখন হচ্ছে আপনার মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন। রাইট। আমি যদি একটা বলি যে ধরেন বেশ কিছু সিনারিও মিলায়া আমি যদি ধরেন আহ, এমন হতে পারে যে কালার, আমি কালার প্রেডিক্ট করতে চাই। কোনো একটা সিনারিও বা বেশ কিছু ডেটার উপর বেস করে আমি কালার প্রেডিক্ট করতে চাই। আমি কি ইয়েস আর নো কালার বলতে পারবো? তো আমার কালারটা হইতে পারে এটা রেড অর ব্রাউন, অর হইতে পারে ব্লু অর গ্রিন। তো তখন কিন্তু আমার অনেকগুলা ক্লাস চলে আসতেছে। তো এইখানে হচ্ছে আমার মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন। আরেকটা এক্সাম্পল দিই। ধরেন নেক্সট একটা নির্বাচন হবে, বিএনপি যেহেতু বারবার নির্বাচন চলতেছে, নির্বাচন হবে। নির্বাচনে কে জিতবে? অ্যান্সারটা যদি হইতো এরকম যে বিএনপি জিতবে অথবা বিএনপি জিতবে না, ইয়েস অর নোতে, তখন হচ্ছে ওইটা হয়তো আপনার বাইনারি ক্লাস ক্লাসিফিকেশন। ইদার বিএনপি জিতবে অথবা বিএনপি জিতবে না, তখন হয়তো বাইনারি ক্লাস ক্লাসিফিকেশন। বাট সিনারিও গুলো দেখেন, হয় বিএনপি জিতবে, নয়তো হচ্ছে এনসিপি জিতবে, নয়তো হচ্ছে জামাত ইসলাম জিতবে, নয়তো হচ্ছে জামাতে আন্দোলন জিতবে, নয়তো হচ্ছে এই খেলাফতে ফজিলত নাকি কি যেন আরো কতগুলো বানাইছে, এরা জিতবে। তো ব্যাপারটা হচ্ছে এখানে অনেকগুলা ক্যাটাগরি চলে আসছে, বিএনপি, জামাত, এনসিপি, তারপরে হচ্ছে আন্দোলন, এই বেশ কিছু জিনিস চলে আসছে। তো এগুলো এতগুলো ক্লাস যখন চলে আসতেছে, আমরা তখন এগুলোকে বলতেছি কি যে মাল্টি ক্লাস ক্লাস। কারো কোনো কোয়েশ্চেন আছে এই এই পার্টটুকুতে? না ভাইয়া, না। থ্যাংক ইউ। ওকে। তাহলে আমরা এবার হচ্ছে একটু এগুলোতে কিন্তু আমার ডেটা দেওয়া আছে। অর্থাৎ আমার আমি যদি বলি যে ফিচার আছে, আমার টার্গেটও আছে। এবার এই পার্টটা আসি, ফিচার আছে টার্গেট নেই। বুঝছেন? মানে ফিচার আছে কিরকম, ফিচার এন্ড টার্গেটের হিসাবটা আমি কিভাবে বলতেছি, সেটা হচ্ছে একটা ডেটা সেটের কথা যদি আমি আপনাকে বলি, ধরেন সে আমরা একটা data set।
জাস্ট একটা ইমেজ থেকে রাখ। ইমেজটা চলে গেল। দেখেন কি ইমেজটা দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানান তো। দেখা যাচ্ছে। ওকে, যদি দেখা যায় তাহলে আমি আপনাদেরকে বলবো এখানে দুইটা ডেটা সেট আছে। লেফট সাইডে একটা ক্লাসিফিকেশন আর একটা আছে রাইট সাইডে একটা, দেখেন রিগ্রেশন। তো ক্লাসিফিকেশনের ডেটা সেটটা দেখেন, ইউজার আইডি, জেন্ডার, এজ, স্যালারি, দিজ আর ফিচার্স। মডেলকে আমি এই ফিচার গুলা দিব। মডেল আমাকে যে আউটপুটটা দিবে সেটা হচ্ছে এইটা পারসেস, এই যে এইটা রেড মার্কের ভিতরে সেটা। তো মডেল আমাকে কোনটা দিচ্ছে, এইটাকে বলা হয় টার্গেট। আমি মডেলকে কোনটা দিচ্ছি সেটাকে বলা হয় ফিচার। তো আমি মডেলকে ফিচার দিব, মডেল আমাকে অ্যান্সার বলে দিবে, যেটাকে আমরা মেশিন লার্নিং এর ভাষায় টার্গেট বলি। ক্লাসিফিকেশনের ক্ষেত্রে দেখেন টার্গেটটা 0 1 0 1 0 0 1 1 0 0, মানে 0 আর 1 এর মধ্যে ক্লাসিফিকেশনের ক্ষেত্রে। রিগ্রেশনের ক্ষেত্রে দেখেন টার্গেটটা হচ্ছে কিন্তু একটা কন্টিনিউয়াস নাম্বার, 0 1 না। তো আমরা নাম্বারের ডিটেলসে যাব নেক্সট ক্লাসে। দ্যাটস ওয়াই হচ্ছে আপনাদের রাখা আছে ক্লাসের পাশে, দেখবেন যে নামপাই পান্ডা সেগুলো একটু ডেটা টাইপ রাখা আছে, ওগুলোতে আমরা যাব। যেমন এখানে দেখেন, এখানে কিছু কিন্তু জেন্ডারের ডেটা, মেল ফিমেল এগুলো আছে, তো এগুলো কিন্তু আমাদের নাম্বারে কনভার্ট হয়ে যাবে যখন মডেল থেকে দিবে, এটা প্রি প্রসেসিং পার্টে। তো এইখানে আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাইতেছি যে এই জিনিসটা আমি জানতে চাই, প্রেডিক্ট করতে চাই, তাহলে আমার এই ডেটাগুলো দেওয়া লাগবে। যেই ডেটাগুলো আমার দেওয়া লাগবে মেশিনকে, সিস্টেমকে, সেটাকে বলা হয় ফিচার। আর যেটা মেশিন আমাকে দিবে ওইটাকে বলা হয় টার্গেট। এখন ফিচার চিন্তা কি করো, ইনপুট নাকি? ফিচার হচ্ছে ফিচার কি ইনপুট, ইনপুট? ফিচার হচ্ছে ইনপুট আর টার্গেট হচ্ছে আউটপুট। ফিচার হচ্ছে ইনপুট আর টার্গেট হচ্ছে আউটপুট। বাট মডেলকে যখন ট্রেন করবেন তখন আবার ফিচার, টার্গেট, ইনপুট, আউটপুট দুইটাই ওকে দেওয়া লাগবে। তখন হচ্ছে আপনাকে প্রেডিক্ট করে দিবে। মানে ওকে ট্রেন করার সময় ওকে হচ্ছে আগে ইনপুট আউটপুট দুইটাই দিতে হবে, দিয়ে ট্রেন করে টার্গেটের সাথে একটা কোরিলেশন দেখা দিতে হবে। তো আমি আসি তো এইগুলো দেখেন, এগুলো কিন্তু হচ্ছে ক্লাসিফিকেশন, সরি এগুলো হচ্ছে সুপারভাইজড। কারণ কি, এইটারও দেখেন লেভেল আছে, মানে টার্গেট আছে, এইটাতেও দেখেন টার্গেট আছে। তো দুইটাতেই টার্গেট আছে, এগুলো হচ্ছে সুপারভাইজড। আনসুপারভাইজড এর ক্ষেত্রে আপনার টার্গেট থাকবে না। তো আমি একটা যদি আনসুপারভাইজড এর এক্সাম্পল আপনাদেরকে দেখাই, আমি একটু দেখতেছি। Just এটার সামনে আমি লিখে দিলে আনসুপারভাইজড আমরা পাবো। তো আমরা একটা বড় করি, জাস্ট হয়তো বা এটা দেখতেছেন, এখান থেকেই বলতেছি। দেখেন এখানে দেখেন মিসিং নাই, টার্গেট নাই। এইচপি বাইকের কিছু একটা দিছে, সাইকেল হয়তো বা এইচপি, ওয়েট, গিয়ার, এনপিজি নাই, মিসিং। এই জিনিসটা আপনার বের করে নিয়ে আসতে হবে, দিস ইজ আনসুপারভাইজড। আপনি জানেন না এটা কি হইতে পারে, তো আপনার ওইটা বের করতে হবে। এটাই হচ্ছে আপনার আনসুপারভাইজড। বা তার হচ্ছে মানে ধরেন টার্গেট আপনাকে টার্গেট নাই আপনার, হ্যাঁ, আনসুপারভাইজড এর টার্গেট থাকবে না, সুপারভাইজড হচ্ছে টার্গেট থাকবে। আনসুপারভাইজড এর টার্গেটটা আপনার বের করে নিয়ে আসতে হবে, বানায় নিয়ে আসতে হবে টার্গেটটা। দেন ওইটা আবার একটা সুপারভাইজ দিয়ে টেস্ট করতে হবে যে আপনি যে টার্গেটটা নিয়ে আসছেন এটা কি ঠিক আছে নাকি না। নর্মালি এগুলো হচ্ছে হয়তো আপনার কেউ বলবে না। আমরা যেটা করি, ধরেন আনসুপারভাইজ অ্যালগরিদম ইউজ করে টার্গেটটা তো আমরা নিয়ে আসতে পারি। টার্গেটটা নিয়ে আসার পরে ওই টার্গেট ঠিক আছে কিনা সেইটা আবার আমরা টেস্ট করি হচ্ছে সুপারভাইজড অ্যালগরিদম, আবার ওই আনসুপারভাইজড এর উপর সুপারভাইজড অ্যালগরিদম রান করি, যে আমি যে বসাইলাম এটা ঠিক আছে কিনা।
তো আমরা হচ্ছে এই দেখছি। তো এখানে দেখেন আনসুপারভাইজড একটা হচ্ছে ক্লাস্টারিং, কাস্টমার সেগমেন্টেশন। ধরেন আপনার কাছে কাস্টমার লিস্ট আছে, আপনার কাছে কাস্টমার কিরকম লিস্ট আছে। ধরেন আপনি হচ্ছে হুইল পাউডার বিক্রি করেন, একটা কোম্পানি, আপনি হুইল পাউডার বিক্রি করেন। কে কি পরিমাণ হুইল পাউডার কিনছে, এটা যে কোন এলাকায়, বা ধরেন পার্সন টু পার্সন ডেটা আপনার কাছে আছে, কোন ফ্যামিলি কতটুকু কিনছে সবকিছু ডেটা আছে। এখন আপনার এটা সেগমেন্টেশন করতে হবে। আপনারা কি আমার কথা শুনতেছেন? আচ্ছা, তার কথা শোনা যাচ্ছে কিন্তু স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিন স্টপ হয়ে স্ক্রিনটা গেছে। চলে গেছে তাই না? এটা আমিও দেখলাম যে হঠাৎ করে স্ক্রিনটা চলে গেল। আচ্ছা, আমি শেয়ার দিচ্ছি। রেকর্ডিংটা কি আছে নাকি অফ হয়ে গেছে? রেকর্ড হচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে স্যার, কথা শোনা যাচ্ছে। ভাই আবার রেকর্ড করেন। ও, হ্যাঁ রেকর্ড হচ্ছে, রেকর্ডিং অফ হয় না। আচ্ছা, তো এটা হচ্ছে নাজমুল সাকিব ভাই, উনি হচ্ছে সেম ইমেল দিয়ে হচ্ছে মিটিং এ জয়েন করছেন, কলে জয়েন করছেন, তো আমারটা চলে গেছে। ওকে, তো আমরা হচ্ছে আনসুপারভাইজ লার্নিং এ ক্লাস্টারিং এর কথা বলতেছি, এবং আমরা হচ্ছে হুইল পাউডার বিক্রি করে এইরকম একটা কোম্পানির নাম বলতেছি। যে ওই কোম্পানিটা কি করে, ধরেন হচ্ছে আপনার তো ওই কোম্পানিটা ধরেন হচ্ছে ওর কাছে ডেটা আছে, কে কতটুকু কিনছে সেটাও আছে, বাট ও কি করতে চায়, সেগমেন্ট করতে চায়, লাইক হাই পারচেস, নর্মাল, লেস পারচেস, ধরেন হাই, মিডিয়াম, লো, এই তিনটাতে সেগমেন্ট করতে চায়। তাহলে ও বেশ কিছু জিনিস দেখবে, যে ও থ্রেশহোল্ড চেক করবে, যে কোন পর্যায়ে গেলে এই কাস্টমার গুলাকে আমি হাই পারচেজে ফেলাবো, কোন কোন ক্রাইটেরিয়া মিট করলে, ধরেন যখন ওরা সার্ভে করে, ধরেন বলে যে আপনার ফ্যামিলি মেম্বার কতজন, তারপরে হচ্ছে হাজবেন্ড কি করে, ওয়াইফ কি করে, ছেলেমেয়েরা কোন স্কুলে পড়ে, তারপর হচ্ছে ধরেন কোন স্কুলের ছেলেমেয়েরা বেশি জামা কাপড় ময়লা করে, সেটাও ধরেন ডেটা ওদের কাছে আছে। তো এই বেশ কিছু ডেটা নিয়ে ওরা হচ্ছে আপনার ব্যাপারে একটা প্রেডিকশন দিতে চাইতেছে, যে এই লোকটা কি বেশি হুইল পাউডার কিনবে নাকি কম হুইল পাউডার কিনবে। তো ও যে এই যে এত কিছু করছে, এখন মানে ও হচ্ছে হাই মিডিয়াম নিতে পড়বে কিনা, বাট ওর কাছে তো ডেটা আছে, কেমন ডেটা, যে ধরেন কতটুকু কিনছে, এটা ও আপনাকে সেগমেন্ট করতে চাইতেছে, একটা নির্দিষ্ট সেগমেন্টে নিয়ে আসতে চাইতেছে। তখন কিন্তু ওর কাছে লেভেলটা নাই, টার্গেটটা নাই। তো ও কিন্তু এই বেশ কিছু জিনিসের সাথে ম্যাচ করে আপনাকে, আপনার জন্য একটা ক্যাটাগরি তৈরি করবে। তো এই ওভারঅল জিনিসটাই হচ্ছে আপনার আনসুপারভাইজড বা হচ্ছে আনলেভেল ডেটার মাধ্যমে হ্যান্ডেল করা হয়, এবং সেটা হচ্ছে ক্লাস্টারিং অ্যালগরিদমের মাধ্যমে হ্যান্ডেল করা হয়। টার্গেটেড মার্কেটিং, আমি কাকে টার্গেট করব, তাই না? আমি ধরেন একটা নতুন কাস্টমারকে টার্গেট করতে চাইতেছি, ওর ব্যাপারে তো আমার কোনো কাছে কিছু নাই, বাট আমার কাছে যেই ডেটা আছে সেই ডেটা দিয়ে আমি হয়তোবা কি করতে পারি, যে কাস্টমার ওভারঅল কারা হচ্ছে আমার টার্গেট হইতে পারে, এইরকম একটা সিনারিও আমি নিয়ে আসতে পারি। রেকমেন্ডার সিস্টেম ধরেন হচ্ছে, আমি যদি আপনাকে বলি যে আপনি একটা বই কিনবেন, আপনি হচ্ছে রকমারি.com-এ গেলেন, আপনি রকমারি.com-এ যাওয়ার পরে আপনি একটা বই ক্লিক করলেন, ক্লিক করে আপনি হচ্ছে ওইটা কার্ট পর্যন্ত গেলেন, কার্ট পর্যন্ত যাওয়ার পর আপনাকে বলতেছে যে দেখো, তুমি তো এই বইটা কিনছো, তোমাকে আমি এই বইটা সাজেস্ট করতেছি, যারা এইটা কিনছে তারা ওইটাও কিনছে। দেখেন, ও কিন্তু জানে না যে আপনি ওইটা কিনবেন কিনা, ও আপনাকে একটা সাজেশন দিচ্ছে। দিস ইজ রেকমেন্ডার সিস্টেম। কিভাবে সাজেশন দিচ্ছে, যে যারা এই বইটা কিনছে
ওদের হচ্ছে এটা ব্যাকএন্ডের ডেটা যে যারা এই বইটাতে সামহাও ক্লিক করছে একটা টাইমে তারা এসে এটাও কিনছে। তো ওই যে লেভেলটা ওরা ওইখানে করছে। আপনার ব্যাপারে কিন্তু ডেটা নাই যে আপনি কোনটা কিনবেন, ও কিন্তু জানে না। তো টার্গেটটা কিভাবে করতেছে, রেকমেন্ডেশনটা কিভাবে আসতেছে যে এইটা কিনছে সেইটাও কিনছে। এখানে আমরা বলি একটা কি যে যখন হচ্ছে আপনার কন্টেন্ট সিমিলারিটি, ধরেন যে হচ্ছে হুমায়ুন আহমেদের ধরেন পার্ট 1 কিনবে, সে পার্ট 2ও কিনবে, এটি স্বাভাবিক। পার্ট 1 কিনে তো পার্ট 2 না শেষ করে তো ওর মেজাজ গরম হয়ে যাবে যে এরপরে কি হলো, হিমু কই গেল, রূপা কই গেল। তো এইভাবে কিন্তু জিনিসটা যে আমার কন্টেন্ট সিমিলারিটি, একটা মানুষ এটা কিনতেছে সেম কন্টেন্টের জিনিস আর একটা কিনতেছে। তো যখন আপনি এবার এটাতে আসতেছেন, ধরেন এ নামের একটা ব্যক্তি বি নামের একটা বই কিনছে, বি নামের বইটা পড়ে সে সি নামের আরেকটা বই কিনছে। এবার ডি নামের একটা ব্যক্তি এসে বি নামের বইটা কিনছে, তাকে সি নামের বইটা সে রেকমেন্ড করতেছে। কাইন্ড অফ হচ্ছে রেকমেন্ড করতেছে। এবারে সেই ডাইমেনশনালিটি রিডাকশন। ডাইমেনশনালিটি রিডাকশন হাইলি হচ্ছে আমাদের এখানে লাগা। ডাইমেনশনালিটি রিডাকশন আমরা তখনই করি যখন আমাদের সিস্টেম ধরেন এত বেশি ডেটা হয়ে গেছে যে সিস্টেম দিতে পারতেছে না। তো সিস্টেম ছোট, ডেটা বড়, সিস্টেমের পাওয়ার কম, ডেটা খুব বেশি, তখন আমাদের কি করতে হয়, ডাইমেনশনালিটি রিডাকশন করতে হয়। আর এত বেশি ডেটা আমি সিস্টেমকে দিতে পারতেছি না, তো মডেল হচ্ছে আমার চলবে না। আচ্ছা, সাকিব ভাই মনে হয় হচ্ছে হ্যান্ড রাইজ করছেন, জি প্লিজ বলেন। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। এই তো আমার ক্লাস ছিল, ক্লাস শেষ করে আসলাম। মোটামুটি আপনাদেরও হয়তো ক্লাস শেষের দিকে চলে আসছে। তো আমি মেসেজ বক্সে এখানে আপনারা যে ক্লাস করছেন, এখানে দেখবেন যে মেসেজ বক্সে একটা ফর্ম লিংক দেওয়া আছে। সো আমাদের এনরোলমেন্ট তো এখনো চলছে, কালকে পর্যন্ত আমাদের অফারটা চলবে, যেটা আমি অলরেডি আমাদের যে কমিউনিটি গ্রুপ যেখান থেকে আপনারা লিঙ্কটা পেয়েছেন সেখানে লিখে দেওয়া ছিল। সো এই ফর্মটা যারা ফিল আপ করেছেন তাদের ফিল আপ করার প্রয়োজন নেই, আর যারা ফিল আপ করেন নাই, যদি এখানে আমাদের এই ব্যাচে জয়েন করতে চান, দ্রুত কালকের মধ্যে ফর্মটা ফিল আপ করে পেমেন্টটা করে দিবেন। কালকে পর্যন্ত আমাদের ওই অফারটা থাকবে, যেটা কিনা 2000 টাকা। তারপরের দিন আই মিন সোমবার থেকে সেটা আবার হচ্ছে 3000 টাকা হয়ে যাবে, 2500 টাকা হয়ে যাবে আর কি। সো যারা করতে চান দেরি না করে ফর্মটা ফিল আপ করে ফেলবেন। আর আর বজলুর রহমান, আপনি যদি ফর্মটা ফিল আপ করে না থাকেন, কারণ আমার টিম থেকে বলছে যে আপনার ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেসটা খুঁজে পাচ্ছে না, আপনি আবার একটু ফর্মটা ফিল আপ করে ফেলবেন। আপনার পেমেন্টটা কনফার্ম করেছি আমরা, পেয়েছি আমরা রাতে 9টার দিকে। আর বাকি যারা যারা এখানে আছেন, অনেককে আমি দেখতে পাচ্ছি নতুন এখনো, যারা এখনো এনরোল করেন নাই, করে ফেলবেন আর কি। তো আর এটার জন্য ফর্ম তো পূরণ করছি কিন্তু টাকাটা পেইড করা হয় নাই। টাকাটা পেইড করার প্রসেসটা একটু লিংকে দিয়ে দিলে খুশি হতাম। জি জি অবশ্যই। আপনি হচ্ছে বিকাশ রকেট নগদে আপনি পাঠাতে পারবেন। আমি আপনাকে নাম্বারটা দিচ্ছি, 01717 643264। এই নাম্বারটায় বিকাশ রকেট নগদ তিনটাই করা আছে, আপনি যে কোনো একটাতে করতে পারবেন। যা শুধুমাত্র পেমেন্ট করার পরে আমাদের পেজে একটু ইনবক্স করে কষ্ট করে স্ক্রিনশটটা দিবেন, অথবা লাস্ট 4 ডিজিট জানাবেন। আমাদের টিম মেম্বার থেকে, অ্যাডমিন থেকে আপনাকে কনফার্ম করবে। আর তখন আপনি ফর্মটা ফিল আপ যদি করে ফেলেন, তাহলে আপনার ফর্মটা, ওই ইনফরমেশনটা নিয়ে আপনার স্টুডেন্ট অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করে ফেলবো। আর যদি অ্যাডমিশন রিলেটেড বা অন্য কোনো ইস্যুস থাকে আমাকে এখন করতে পারেন, আর না হলে আমি আবার চলে যাচ্ছি মাহবুবের কাছে। স্যার, আমার আর কোনো ইনফরমেশন নাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, তো আমরা আমরা আর কি যেখানে ছিলাম যে ডাইমেনশনালিটি রিডাকশন। এখন দেখেন আমরা বলি যে এখনের যে সময়টা 2025 সাল, সামনে 2026, 27, 28, 30 পর্যন্ত যখন আসবে, রেগুলার বেসিসে আমরা যে আইওটি ডিভাইস গুলো ইউজ করতেছি, আইওটি ইজ বেসিক্যালি ইন্টারনেট অফ থিংস। আপনি একটা স্মার্ট ওয়াচ ইউজ করেন, এই স্মার্ট ওয়াচটা আপনার প্রতি সেকেন্ডে অনেক অনেক ডেটা চেক করে এবং ডেটাগুলা আপনার ডিভাইসে সেন্ড করে। এই ডেটাগুলো কিন্তু স্টোর করা আছে, এই ডেটাগুলো কিন্তু স্টোর হয়। আপনি একটা এসি ইউজ করতেছেন, আপনি হচ্ছে ধরেন ট্র্যাকার ইউজ করতেছেন, এই যে ছোট ছোট যে ডিভাইস গুলা, আপনি ধরেন কোনো ট্যাগ ইউজ করতেছেন, এই জিনিসগুলা কিন্তু প্রতিনিয়ত অনেক অনেক হচ্ছে আপনার ডেটা সেন্ড করে। তো আগে আমাদের ধরেন মার্কেটিং এর ডেটা থাকতো অল্প,
আগে ধরেন আমাদের হচ্ছে কাস্টমারের ডেটা থাকতো অল্প, খাতায় লেখা ডেটা থাকতো, লেজার বইয়ে ডেটা থাকতো। তো এখন ডেটা অনেক বেশি, এবং এই সেন্সর গুলো ধরেন একটা সিসি ক্যামেরা যদি বলি, কন্টিনিউয়াস হচ্ছে ডেটা পাঠাচ্ছে। তো একটা ড্রোনের কথা যদি বলি, ড্রোনটা কন্টিনিউয়াস ডেটা পাঠাচ্ছে। এখন এই ডেটাগুলো যদি আমি প্রসেস করতে চাই, কোনো সিস্টেম যদি আমি বিল্ড করতে চাই, তো আমার তো হচ্ছে দেখা গেছে যে খাজনা থেকে বাজনা বেশি হয়ে যাবে। এরকম আমার ডেটা স্টোর করতেই তো যেই পরিমাণ স্টোরেজ লাগবে, যেই পরিমাণ, বা এটা দিয়ে এমএল মডেল একটা বানাইতে গেলে আমার যে পরিমাণ কম্পিউটেশনাল পাওয়ার লাগবে, এর থেকে তো এটা বাদে আমি আমার অ্যাজ ইউজুয়াল বিজনেস করে গেলেই পারি, আরো ভালো কিছু করতে পারি হয়তো। তো এখানে ঘটনা যেটা হচ্ছে যে আমরা আমরা যদি চাই এখানে, আমরা যদি চাই এই ডেটাগুলোকে কম্প্রেস করতে, তো কম্প্রেস এই কথাটা যখন মাথায় আসে, তখন আপনারা জাস্ট একটা সিম্পল জিনিস চিন্তা করেন। আপনাদের যখন কোনো কিছু, কোনো ইমেজ বা কোনো ফাইল ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন না, আপনারা করেন কি, জিপ করে সেটা ড্রাইভে আপলোড করেন, তাই না? বা জিপ করে হোয়াটসঅ্যাপে পাঠায় দেন। একটা 1 জিবির ফাইল বা 500 MB ফাইল হয়তো বা জিপ করলে 50 MB বা 60 MB হয়ে যায়। দেখেন তো আপনারা হচ্ছে কানেক্ট করতে পারেন কিনা স্যার। তো এই ডাইমেনশনালিটি রিডাকশনটা বেসিক্যালি হচ্ছে কম্প্রেস বা জিপ করা। আপনার ফ্রেন্ড তার পিসিতে আপনার ধরেন 100 ছবি, সেটা ওভারঅল আমি যদি ফোল্ডারের সাইজ বলি, ধরেন 500 MB বা 1000 MB বা 600 MB, আমি বললাম 600 MB। 600 MB হচ্ছে আপনার সব ছবির হচ্ছে সাইজ। এখন সে যখন আপনাকে ছবিগুলো দিতে যাচ্ছে, তখন ছবিগুলো আসতেছে না আপনার, না হচ্ছে সে হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারতেছে, না হচ্ছে ধরেন ওই ছবি ডিরেক্ট গুগল ড্রাইভে আপলোড দিতে পারতেছে, ধরেন কোনো একটা ইস্যু হচ্ছে। তো সে কি করলো, সে সবগুলা ছবি নিয়ে জিপ করলো, জিপ করার পরে ওইটা ধরেন 100 MB হলো। 100 MB সে গুগল ড্রাইভে আপলোড দিল, আপনি গুগল ড্রাইভ থেকে এটা ডাউনলোড করলেন, ডাউনলোড করে আনজিপ করলেন, আবার এটা 600 MB হয়ে গেল। তো দিস ইজ হাউ, আমি জাস্ট আপনাদেরকে ওভারভিউ বললাম, ডাইমেনশনালিটি রিডাকশন ওয়ার্কস। তো জিপ করাটাই হচ্ছে আপনার ডাইমেনশনালিটি রিডাকশন। তো এখানে ধর আমরা জিপ করবো না, এখানে আপনারা দেখবেন যে কিভাবে আমরা বিশাল বড় একটা ডেটা সেটকে, অনেকগুলো ফিচারওয়ালা একটা ডেটা সেটকে দেখবেন যে একদম ছোট করতে। আমি একটা, আমার মনে আছে যে আমি একটা প্রজেক্ট করছিলাম রেকমেন্ডার সিস্টেম নিয়ে, যেখানে আমার 67 ফিচার ছিল, অর্থাৎ 67টা কলাম ছিল। এই 67টা কলামকে আমি 9টা কলামে কনভার্ট করছিলাম, সরি 13টা কলামে কনভার্ট করছিলাম। তো এইখানে হচ্ছে আপনার এই ডাইমেনশনালিটি রিডাকশন, হয়তো বা আপনারা অনেকে শুনে থাকবেন যে পিসিএ নামের বেশ কিছু টেকনিকের নাম, প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস, এগুলো আমরা সাধারণত করে থাকি যখন আমরা অনেক বড় ডেটা সেটকে ছোট করতে চাই। তো এইটা হচ্ছে মেশিন লার্নিং এর ওভারভিউ। তো সোশ্যাল নেটওয়ার্ক অ্যানালাইসিস, সেন্টিমেন্ট অ্যানালাইসিস। তো এইখানে এটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে আপনার এনএলপি জিনিস, যে আপনি ধরেন আপনার কোনো একটা প্রোডাক্ট আছে, ওই প্রোডাক্ট সম্পর্কে, যেমন আমি যদি বলি যে এই মুহূর্তে ধরেন কোনো একটা কোম্পানির বা হচ্ছে নগদের সম্পর্কে সোশ্যাল সেন্টিমেন্ট কি বলে, তাহলে নগদ ট্যাগটা দিয়ে আমি যদি সব ধরনের সোশ্যাল মিডিয়া থেকে, টুইটার হইতে পারে, সেটা হচ্ছে আপনার ফেসবুক হইতে পারে, সেটা হচ্ছে আপনার ইনস্টাগ্রাম হইতে পারে, নগদ রিলেটেড সব ডেটা স্ক্র্যাপ করে আমি যদি একটা সিস্টেম বিল্ড করি, জাস্ট ওকে বলবো যে নগদের এই মুহূর্তে মার্কেট সেন্টিমেন্ট নেগেটিভ নাকি পজিটিভ, ও আমাকে বলে দিবে নেগেটিভ নাকি পজিটিভ। ঠিক আছে, তো এইভাবে একটা কোম্পানি তার ব্যাপারে ডে টু ডে মার্কেট সেন্টিমেন্ট কোন দিকে, তাদের কোম্পানি সম্পর্কে অথবা স্পেসিফিক একটা প্রোডাক্ট সম্পর্কে, ঠিক আছে। কারণ সোশ্যাল মিডিয়ায় কেউ যখন লেখে, সে তো বলে না যে অবভিয়াসলি সে প্রোডাক্টের নাম মেনশন করে বলে। সো আমি প্রোডাক্টের নাম ধরে যদি হচ্ছে এটা স্ক্র্যাপ করে নিয়ে এসে যদি ওভারঅল প্রোডাক্টের সেন্টিমেন্ট দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে ওই প্রোডাক্ট মার্কেটে পজিটিভে আছে নাকি নেগেটিভে আছে। দিস ইজ সেন্টিমেন্ট অ্যানালাইসিস। রেকমেন্ডার সিস্টেম, এই যে দেখেন আমি একটু আগে আপনাকে যেটা বললাম, যে আপনি যখন এটা কিনতেছেন, আপনাকে রেকমেন্ড করতেছে যে বেটা এই কিনছে, সে এগুলোও কিনছে। সো দিস ইজ হাউ রেকমেন্ডার সিস্টেম ওয়ার্কস। ট্যাগ মেনে যাচ্ছি না, স্টক প্রাইস প্রেডিকশন। আপনারা যারা ট্রেডিং করেন, জানেন আপনারা কেউ করেন, যারা ট্রেডিং করেন তাদের জন্য ধরেন ওপেন প্রাইস, ক্লোজ প্রাইস, বা হচ্ছে একটা দিনে একটা নির্দিষ্ট টাইমের প্রাইস বা ডে এন্ডে প্রাইস কত হতে পারে, এই প্রেডিকশনটা যদি আপনারা করতে পারেন, তাহলে হচ্ছে আপনাদের হয়তো বা অনেক প্রফিট গেইন করতে পারবেন।
তো এই টাইপের স্টকে যারা ট্রেড করতেছেন, হোক সেটা স্টকে, হোক সেটা ফরেক্সে, হোক সেটা ক্রিপ্টোতে, যদি বাংলাদেশ ক্রিপ্টো হচ্ছে আপনার ফরেক্স ক্রিপ্টো সবকিছুই তো হচ্ছে আপনার ব্যান ইলিগাল। তো এরপরেও যারা করেন, আমি জানি না কেউ করেন কিনা, তো এইটা যারা প্রেডিক্ট করতে পারেন যে আমার হচ্ছে প্রাইস কত হইতে পারে, তারা হচ্ছে খুব ইজিলি এখান থেকে প্রেডিকশন অ্যালগরিদম ইউজ করে খুব ভালো গেইন নিয়ে আসতে পারে। এই যে ক্রেডিট কার্ড ফ্রড, আপনার ক্রেডিট কার্ড থেকে আরেকজন টাকা উঠায় নিয়ে গেছে, তো ব্যাংক কি করতে পারে, এই ক্রেডিট কার্ড ফ্রড সিস্টেম ইমপ্লিমেন্ট করতে পারে সো দ্যাট আপনার নির্দিষ্ট প্যাটার্নের বাইরে গিয়ে যখন কোনো ট্রানজেকশন হবে, ফ্রড তো এসে আপনার অ্যাকাউন্ট থেকে 500-1000 করে টাকা উঠাবে না। ধরেন আপনার প্যাটার্ন যদি 500-1000 10,000 এর মধ্যে লিমিটেড, হঠাৎ করে যদি কেউ এসে আপনার 30,000 টাকা উঠাইতে চায়, সিস্টেম ওকে কিন্তু ফ্ল্যাগ করে দিবে। সিস্টেম যখন ফ্ল্যাগ করবে, ট্রানজেকশনটা তখন হবে না, সো আপনার টাকাটা বেঁচে গেল। এই ফ্রডটা না থাকলে এই 30,000 টাকা কিন্তু চলে যেত। তো আপনি যদি এই ক্রেডিট কার্ড ফ্রড ধরার জন্য হচ্ছে অ্যালগরিদম রুল করতে পারেন, অনেক বড় একটা বেনিফিট পাবে কোম্পানিতে। ওসিআর, সো ওসিআর কি করে, যেমন দেখেন যে আমার ডকুমেন্ট থেকে জাস্ট হচ্ছে টেক্সটকে এক্সট্রাক্ট করে। কিভাবে এক্সট্রাক্ট করে, গুগল লেন্স কিভাবে কাজ করে সেটা তো আপনারা জানেন। সো দিস ইজ বেসিক্যালি ওসিআর। সো স্পিচ রিকগনিশন, এই যে আপনারা চ্যাট জিপিটির মধ্যেও দেখবেন যে স্পিচ আছে, হোয়াটসঅ্যাপ স্পিচ ইউজ করতেছেন, আপনি বলতেছেন ও শুনে হচ্ছে এটা লিখে দিচ্ছে। তো দিস ইজ বেসিক্যালি স্পিচ রিকগনিশন। সুপারভাইজ লার্নিং, আমরা নেক্সট যে ক্লাসটা হবে হয়তো মঙ্গলবার, হ্যাঁ মঙ্গলবার, তো মঙ্গলবারে আমরা পাইথনের বেসিকটা ফার্স্ট হাফে ক্লাসের অর্ধেক টাইমে ডান করে ফেলবো, এবং সেকেন্ড হাফে আমরা যেটা করবো, আমরা একটা ছোট্ট সুপারভাইজ লার্নিং কিভাবে কাজ করে বা দেখার চেষ্টা করবো। সো দ্য স্টেপস আর, প্রবলেম সিলেক্ট করেন, আপনি কি প্রবলেম ফেস করতেছেন, ওই প্রবলেমটা আপনি হচ্ছে মেশিন লার্নিং এর দিয়ে করতে চান, এটা হলো আপনার প্রবলেম। তারপর হচ্ছে এই প্রবলেমের ডেটা আপনি গ্যাদার করেন, ডেটা কালেক্ট করেন। আর হচ্ছে ফিচার গুলো জেনারেট করেন, কি কি ফিচার আপনার লাগতেছে বা কোন ফিচার গুলো আপনার এই প্রবলেমটাকে ওয়েল ডিফাইন করতেছে। তারপরে হচ্ছে সিলেক্ট অ্যালগোরিদম, দিস ইজ দ্য হার্ডেস্ট পার্ট অফ মেশিন লার্নিং। সেম সিচুয়েশনে, ধরেন একটা সিচুয়েশনে ডিফারেন্ট মডেল ডিফারেন্ট একুরেসি প্রোভাইড করবে। ধরেন আমি যদি বলি যে আমি যদি একটা সুপারভাইজার, আমি একটা ক্লাসিফিকেশনের কথা, এখানে লজিস্টিক রিলেশন আছে, এখানে কেএনএন আছে, এখানে ডিসিশন ট্রি আছে, এখানে র্যান্ডম ফরেস্ট আছে, মানে অনেকগুলো অ্যালগোরিদম আছে। কোন অ্যালগোরিদমটা এই সিনারিওতে আমাকে সব থেকে ভালো আউটপুট দিবে? তো দিস ইজ দ্য হার্ডেস্ট পার্ট। আমি আপনাদেরকে যখন শিখাবো তখন বলবো কোন ডেটা সেটের জন্য, কোন সিনারিওতে কোন অ্যালগোরিদমটা আপনি ইউজ করবেন, সো দ্যাট আপনি একটা বেটার একুরেসি পান, বেটার একটা আউটপুট পান। তারপরে কি, অ্যালগোরিদম সিলেক্ট করলেন, সো এখানে আসলে ট্রেনিং এর একটা পার্ট থাকে যে আপনি মডেলকে ট্রেন করবেন, তারপর টেস্ট করবেন, টেস্টে যদি আপনি খুশি হন আপনি ডিপ্লয় করবেন। আর আপনি যদি খুশি না হন, এই টেস্টের পর থেকে আবার ফিচার জেনারেশনে চলে যাবে বা হচ্ছে ডেটা গ্যাদারিং এ চলে যাবে। ফিচার জেনারেশন আপনার ভুল হয়েছে, দ্যাটস আপনি ভালো টেস্ট রেজাল্ট পাচ্ছেন না, ফিচার জেনারেশন আবার ঠিক মতো করবেন, করার পর আবার মডেলকে বা হচ্ছে আপনার অ্যালগোরিদম সিলেকশনে ভুল হয়েছে, অন্য কোনো অ্যালগোরিদম চুজ করতে হবে। তারপরে হচ্ছে আপনি একটা বেস্ট মডেল যখন পাবেন এবং আপনিও খুশি, তখন হচ্ছে সিস্টেমটাকে ডিপ্লয় করবেন। তো কিভাবে প্রবলেম ফর্মুলেশন করবেন, সো এইটা হচ্ছে আমাদেরকে উনি একটা খুব ছোট্ট একটা এক্সাম্পল দিছিল। বলছে যে অনেক বাংলাদেশে অনেক ছেলেমেয়েরা আমরা আছি যারা হচ্ছে ধরেন এই যে নতুন জেনারেশনের 2000 সালের পরে যাদের জন্ম বা ধরেন এইদিকে, তারা অনেকেই ওই দেশি মুরগি আর সোনালী মুরগি চিনে না, কোনটা দেশি কোনটা সোনালী বুঝে না। তো এখানে ধরেন একটা প্রবলেম, দেশি নাকি বিদেশি। দেখেন আপনি একটা অ্যাপ বানান, যে অ্যাপের ভিতরে একটা ডিপ লার্নিং মডেল থাকবে, যে মডেলটা হচ্ছে জাস্ট মুরগির সামনে ক্যামেরা ধরবেন, বলে দিবে দেশি নাকি সোনালী, প্রবলেম সলভ। So this is how you can formulate any sort of problem, or you can find out any sort of problem, যে প্রবলেমটা সলভ করা যেতে পারে। বাংলাদেশে অনেক সিচুয়েশন আছে যেখানে আপনি যখন মেশিন লার্নিং শিখে ফেলবেন, আপনি বুঝে ফেলবেন, তখন আপনার মনে হবে যে আমি এই জায়গাগুলোতে মেশিন লার্নিং হয়তো অ্যাপ্লাই করতে পারতাম, কিন্তু আপনার তো ওই অ্যাক্সেস নাই। সো আপনি আপনার প্রবলেম সলভ করার জন্য ধীরে ধীরে মেশিন লার্নিং করবেন, প্রজেক্ট গুলো শোকেস করবেন, তারপর দেখবেন যে মানুষ আপনাকে খুঁজতেছে যে ভাই আপনি আসেন, আমাদের তো কিছু সমস্যা আছে। সো স্টেপ 2 হচ্ছে গ্যাদার ডেটা। সো একটা মুরগিকে আইডেন্টিফাই করার জন্য, এটা কি দেশি নাকি বিদেশি মুরগি, আইডেন্টিফাই করার জন্য
ফিচার ইঞ্জিনিয়ারিং করা দরকার। ফিচার ইঞ্জিনিয়ারিং করার জন্য বেসিক জিনিসটা কি দেখেন, দেশি মুরগি একটু চিকনা, বিদেশি মুরগি একটু মোটা। এই যে দেখেন দেশি মুরগি, এই যে দেখেন বিদেশি মুরগি। তো এর সাথে এর ডিফারেন্স গুলা কোথায়, সেই ডেটা গুলো আমার লাগবে। যেমন এখানে দেখেন কালার, মুরগিটার কালার কেমন, সেম হইতে পারে, কম, হ্যাকল, স্যাডল, ক্ল, মানে একটা মুরগির থেকে আমি কি কি ডেটা নিতে পারি। ধরেন দেশি মুরগির পা একরকম, বিদেশি মুরগির পা একরকম, so আমি কি করতে পারি, একটা মুরগির পায়ের কালার নিতে পারি, পাখনা কিরকম সেটা, মাথার ঝুঁটিটা কিরকম সেটা, তারপর হচ্ছে ওই যে মুরগির যে ইটা থাকে যেটা দিয়ে সে খাবার খায়, এটাকে কি বলে, এটা ঠোঁটটা। তো এই সব কিছু নিয়ে আমি হচ্ছে একটা ডেটা সেট প্রিপেয়ার করতে পারি। তারপরে আমি একটা অ্যালগোরিদম রেডি করতে পারি, অ্যালগোরিদম ট্রেন করতে পারি, ট্রেনের জন্য কেরাস, টেনসরফ্লো, সাইকিট লার্ন, বেকা, বেশ কিছু জিনিস আছে। তারপরে মডেলটাকে আমি টেস্ট করব, টেস্ট করার পরে ক্যামেরা ধরছি, আমাকে সে বলতেছে যে দিস ইজ দেশি চিকেন, দিস ইজ বিদেশি চিকেন। তো দিস ইজ বেসিক্যালি মেশিন লার্নিং। তো ওভারঅল মেশিন লার্নিং এর জন্য আপনার কি দরকার, আপনি যখনই কোনো অ্যালগোরিদমে যাবেন, টি এই তিনটা জিনিসকে ভালো মতো ডিফাইন করবেন। হোয়াট ইজ কি টাস্ক, হোয়াট ইজ কি এক্সপিরিয়েন্স, হোয়াট ইজ কি পারফরমেন্স। তো টাস্ক, এক্সপিরিয়েন্স, পারফরমেন্স, ওই তিনটা জিনিস ক্লিয়ারলি ডিফাইন করতে হবে। ডেটা কালেক্ট করতে হবে, স্যাম্পল জেনারেট করতে হবে, তারপর হচ্ছে লেভেল থাকতে হবে, আনসুপারভাইজড লেভেল দরকার নাই, প্রিপ্রসেস করতে হবে, ক্লিন করতে হবে, ফিচার ইঞ্জিনিয়ারিং করতে হবে, ফিচার ইঞ্জিনিয়ারিং পার্টে নর্মালাইজেশন থাকবে, ফিচার ক্রিয়েশন, ফিচার সিলেকশন থাকবে, মডেল অ্যালগোরিদম সিলেক্ট করতে হবে, মডেলটাকে টেস্ট করতে হবে এবং ফাইনালি ডিপ্লয় করতে হবে। ডিপ্লয় যখন করবেন অ্যাপ লঞ্চ হয়ে যাবে, আপনার অ্যাপ ধরুন প্লে স্টোরে আছে, ফ্রেন্ড সার্কেলকে দিবেন যে এই অ্যাপ নামাও, নামানোর পর হচ্ছে মুরগি স্ক্যান করো, বলে দিবে দেশে বিদেশে, প্রবলেম সলভ। ডিপ্লয়টা মানে কি ওই রান করলে যে ইমেজটা আসবে এটা নাকি? হ্যাঁ, এটা ধরেন হচ্ছে আপনার অ্যাপের ভিতরে কোনো এটা চলবে, অটো চলবে আর কি, অর্থাৎ মডেল সবসময় রান থাকবে। তো মুভির ছবি গেলেও বলবে এটা কি হচ্ছে না হচ্ছে। ডিপ্লয় করা মানে যে কোনো সময় প্রেডিকশনের জন্য রেডি আছে। তো এখানে এইটা সম্পর্কে আপনাদের একটা ছোট্ট টাস্ক দেই, মেশিন লার্নিং ডেটার পার্ট থেকে শুরু করে নিচের এগুলো একটু পড়াশোনা করবেন নেক্সট ক্লাসের আগে। আপনার যদি এই জিনিসটা একটু পড়াশোনা করেন, তাহলে কোন প্রবলেমের জন্য কোন ডেটা বা কোন ডেটার জন্য কোন প্রবলেম, ওগুলো আমাকে আর ভেঙে বলতে হবে না। আর আপনাদের জানা থাকলে আমারও বুঝাইতে একটু ইজি হবে। এখন বলেন কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, আমরা আজকে এইখানেই কনক্লুড করব। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমি কোয়েশ্চেন গুলো অ্যান্সার করে দিয়ে কনক্লুড করব। আপনারা একটু ভাই আমাদের এই যে রিসোর্স গুলো যেগুলো অলরেডি আপনি শেয়ার করছেন, এগুলো যদি গুগল ক্লাসরুমে যদি আপনি শেয়ার করেন, তাহলে অর্গানাইজ ওয়েতে আমরা সেখান থেকে পিক করতে পারি স্যার। হ্যাঁ, এগুলা হচ্ছে আপনার কি ক্লাস 1 ক্লাস 2 এইভাবে শেয়ার করে দেওয়া হবে, এটা নিয়ে টেনশন করে এটা দেওয়া হবে। ওটা ক্লাসরুম পেলে সুবিধা হতো, গুগল হ্যাঁ, ক্লাসরুম। ক্লাসরুমে গুগল ক্লাসরুমে এগুলো দেওয়া হবে। শুধু তো এগুলোই না, ওটা তো কোনো আমরা লিংক পাইনি বা কোড পাইনি, কিভাবে আমরা ঢুকবো ওখানে? আপনারা যারা যারা হচ্ছে অলরেডি মনে হয় পেইড স্টুডেন্ট, তাদের হয়তো অ্যাক্সেস আছে। আর যদি এরকম কেউ থাকেন পেইড স্টুডেন্ট বাট অ্যাক্সেস নাই, এটা হচ্ছে সাকিব ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করলে উনি আপনাদেরকে অ্যাক্সেস দিয়ে দিবেন। আর হচ্ছে আপনারা এগুলো একটু দেখে আসবেন, তাহলে হচ্ছে নেক্সট ক্লাসে আরেকটা জিনিস যেটা কোড থেকে শুরু করে কোড, রেকর্ড, রিসোর্স সবগুলো আপনার আমরা প্রোভাইড করি। তো এখানে হচ্ছে আপনার এমন না যে আমি ক্লাস করতেছি আমাকে রেকর্ড দেওয়া হবে কিনা, সবকিছু দিয়ে দেওয়া হবে, এগুলো নিয়ে কোনো ইস্যু নেই। আর কারো কোনো কোয়েশ্চেন? না ভাই। ওকে, সো কোয়েশ্চেন যদি না থাকে তাহলে আমি হচ্ছে ফিচার ইঞ্জিনিয়ারিংটাতে কি